আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখি সাউন্ডটা কি ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখি সাউন্ডটা কি ঠিক আছে কিনা। আচ্ছা, সব ঠিকঠাক। আজকে আমরা হচ্ছে আপনার পড়ব, আমরা ম্যাথ করব হচ্ছে আপনার এডি 2016। এইটার আমার যে এডি ব্যাচ, এডি প্রিভিয়াস ম্যাথের এইটার হচ্ছে আপনার প্রথম ক্লাসটা হচ্ছে, আর প্রথম দুইটা ক্লাস হচ্ছে মানে সবার জন্য উন্মুক্ত রাখতেছি আর কি। আচ্ছা, ওকে। এখানে আমরা এডি 2016 সালের করব, ম্যাথ ক্লাসটা করব। ওকে, তাহলে শুরু করি। এটা ওকে, সব ঠিকঠাক, চেক করলাম। এখানে প্রথম ম্যাথটাতে কি বলা আছে যে আপনার এ পারসন হ্যাজ টু কভার এ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার in 45 minutes. If he covers one half of the distance in 2/3 of the total time, to cover the remaining distance in remaining time, his speed কিলোমিটার পার আওয়ারে কত হবে? আচ্ছা, এখন দেখেন এনে কি বলা আছে, পারসন হ্যাজ টু কাভার এ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার। তার মানে ডিস্টেন্সটা কত আপনার? ডিস্টেন্স হচ্ছে আপনার 6 কিলোমিটার। এইটা তার কাভার করতে হবে কত মিনিটে? 45 মিনিটে। আচ্ছা, তাহলে 6 কিলোমিটার তার কাভার করতে হবে 45 মিনিটে। এখন কি বলা আছে, ইফ হি কাভার্স ওয়ান হাফ অফ দ্য ডিস্টেন্স, মানে ডিস্টেন্সটা হচ্ছে আপনার কত? 6 কিলোমিটার, আর টাইমটা হচ্ছে আপনার 45 মিনিট। এখন বলা আছে ইফ হি কাভার্স ওয়ান হাফ অফ দ্য ডিস্টেন্স। আচ্ছা, ওয়ান হাফ মানে ডিস্টেন্স কত? 6 এর ওয়ান হাফ কত? 6 এর আপনার ওয়ান হাফ হচ্ছে 3 কিলোমিটার। আচ্ছা, তাহলে আপনার 6 এর ওয়ান হাফ মানে 6 এর অর্ধেক 3 কিলোমিটার, এইটা সে কাভার করবে আপনার 2/3 অফ দ্য টোটাল টাইম। মানে টোটাল টাইমটা কত? 45 মিনিট। এই 45 মিনিটের 2/3 টাইমে, মানে 45 মিনিটের 3 ভাগের মানে 2/3, 3 ভাগের 2 ভাগে সে এই 3 কিলোমিটারটা কাভার করবে। তাহলে আপনারা যদি কাটাকাটি করি তাহলে আপনার আসে কত? 3, 15, 45, 15 দুগুণে 30 মিনিট। অর্থাৎ সে এই 3 কিলোমিটার এই 30 মিনিটে সে কাভার করবে। এখন বলা আছে টু কাভার দ্য রিমেইনিং ডিস্টেন্স ইন দ্য রিমেইনিং টাইম। আচ্ছা, রিমেইনিং ডিস্টেন্স, তাহলে দেখেন টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে আপনার 6 কিলোমিটার, আর সে কাভার করছে কত? 3 কিলোমিটার। তাহলে হচ্ছে আপনার রিমেইনিং ডিস্টেন্স কত? রিমেইনিং ডিস্টেন্স কত আপনার? 6 কিলোমিটার হচ্ছে টোটাল। এর মাঝখানে সে 3 কিলোমিটার সে কাভার করে ফেলছে, অর্থাৎ বাকি রিমেইনিং ডিস্টেন্স হচ্ছে আপনার 3 কিলোমিটার। আচ্ছা, রিমেইনিং ডিস্টেন্স কত? 3 কিলোমিটার। এই রিমেইনিং ডিস্টেন্সটা সে কাভার করবে কত? রিমেইনিং ডিস্টেন্স ইন রিমেইনিং টাইম। তাহলে দেখেন টোটাল সময় কত? রিমেইনিং টাইমটা যদি আমরা বের করি, রিমেইনিং টাইম টোটাল সময় হচ্ছে আপনার 45 মিনিট। এর মাঝে সে এই 30 মিনিটে 3 কিলোমিটার চলে গেছে, তাহলে বাকি রইল কত আপনার? এই 30 যদি বাদ দেই তাহলে বাকি রইল আপনার 15 মিনিট। এই হচ্ছে আপনার রিমেইনিং ডিস্টেন্স 3 কিলোমিটার, আর রিমেইনিং টাইম 15 মিনিট। এখন বলা আছে যে তাহলে তার স্পিড কত হতে হবে, অর্থাৎ তার এখন আপনার 3 কিলোমিটার পথ যেতে হবে 15 মিনিটে। এখন আমার স্পিডটা চাইছে, স্পিডটা কিসে চাইছে? কিলোমিটার পার আওয়ারে। এখন দেখেন তাহলে যদি সে হচ্ছে আপনার 15 মিনিটে সে কাভার করে কত? 3 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা, মানে যেহেতু আমি স্পিড বের করতেছি, স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে আপনার কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টাতে কত কিলোমিটার? 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 15 মিনিটে যদি 3 কিলোমিটার হয় তাহলে 1 মিনিটে কত? 1 মিনিটে হচ্ছে আপনার 3/15, তাহলে আপনার
এক ঘন্টা মানে কি 1 আওয়ার মানে হচ্ছে আপনার 60 মিনিট। 60 মিনিটে কত 3 ইন্টু 60/15, 4×15 = 60, 3×4 = 12। এটা হচ্ছে ঘন্টাতে বের করলেন বা মিনিট 60 মিনিটে বের করলেন, তার মানে হচ্ছে ঘন্টা। তাহলে 12 কিলোমিটার/আওয়ার, এইটাই হচ্ছে তার স্পিড হতে হবে। এই হচ্ছে তার স্পিড হতে হবে 12 কিলোমিটার/আওয়ার। ওকে, আচ্ছা, তাহলে তার স্পিডটা কত 12 কিলোমিটার/আওয়ার। তাহলে এখানে আমরা অপশন যদি দেখি তাহলে অ্যান্সার হবে আপনার সি নাম্বার। তাহলে এটা হচ্ছে আপনার এই প্রথম ম্যাথের অ্যান্সার, যে হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, ওকে, নেক্সট ম্যাথ। এখানে টোটাল 20টা ম্যাথ আছে এটি 16তে। এই 20টা ম্যাথে হচ্ছে আমরা আজকে এই এক ক্লাসে সমাধান করবো আর কি। আচ্ছা, নেক্সট ম্যাথ, হোয়াট ডেসিমেল অফ অ্যান আওয়ার ইজ এ সেকেন্ড। মানে আপনার 1 ঘন্টার কত দশমিক হচ্ছে 1 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টার কত দশমিক হচ্ছে আপনার 1 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে হচ্ছে আপনার 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ডের কত ভাগ হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আপনার 3600 যদি আমরা এভাবে 1 দ্বারা ভাগ করি, তাহলে দেখি আমরা হচ্ছে প্রথমে ভাগ যায় না, তার মানে কি হবে, দশমিক দিলাম 0, তাও যায় না 3610, আবার 0 দিলাম, এখনো যায় না, আবার 0 দিলাম, আপনার কত 1000। আচ্ছা, এখানে একটা 0 আছে, যাক 10,000 হবে। আমি আবার দেখাই, 3600 হচ্ছে আমরা 1 দিয়ে ভাগ করতেছি, তাহলে যেহেতু যায় না তাহলে দশমিক দিলাম 0 0, এখানে 0, তাও যায় না, এখনো যায় না, 0, আবার সিম, তার মানে হচ্ছে 10,000 আর কি। এখানে 3600 দুগুণে বাঘ তো এগুলো পারেনি আসলে, এগুলা যদি আমরা আরেক মানে যারা একদম যদি বেসিক লেভেল থেকে আলোচনা করি, 3600 আর এখানে হচ্ছে 1, তাহলে যায় না। এখানে হচ্ছে আপনার কত হবে, দশমিক দিলাম, দশমিকের জন্য একটা 0 আসলো, এরপরে হচ্ছে তাও যায় না, এরপর আরেকটা 0 দিলাম, তাও যায় না, এরপর আরেকটা 0 দিলাম, এখনো যায় না, তারপরে আরেকটা 0 দিলাম, তাহলে এখন যাবে 3600 হচ্ছে 10,000। তাহলে 3600 দুগুণে কত আসে আমার 7200। আমরা যদি ক্যালকুলেশন করি 10,000 থেকে 7200 বাদ দেই, তাহলে থাকে কত 2800। আপনার 2800 যায় না দিলেন, তাহলে হচ্ছে আপনার এখানে দেখেন আমরা যদি অপশন টেস্ট করি তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। 0.002 আছে, দেখেন কোন ইয়াতে, এখানে আছে। এরপর দেখেন 3600 7 দিয়ে দিলে কত আসে, আমরা আর ফার্দার ক্যালকুলেশন করার দরকার নেই, যেহেতু হচ্ছে এটা প্রিলির প্রশ্ন। তাহলে হচ্ছে এখানে আমরা 000 কোন জায়গাতে আছে, এই যেটাতে আছে, তার মানে ডি নাম্বার হবে এটার অ্যান্সার। অর্থাৎ এখানে চাইছে হচ্ছে 1 সেকেন্ড 1 ঘন্টার দশমিকে কত আর কি। ওকে, এখন হচ্ছে নেক্সট ম্যাথ 3 নাম্বার। আচ্ছা, 3 নং ম্যাথে হচ্ছে অনেক কিছু বোঝার আছে। আমরা এই 3 নং ম্যাথ দিয়ে মানে এখানে যা কিছু বুঝবো এটা দিয়ে হচ্ছে মানে এখানে আমরা একটা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে আমরা ইফিসিয়েন্সি। এই ইফিসিয়েন্সি দিয়ে হচ্ছে মানে এই ইফিসিয়েন্সি এই টার্মটা দিয়ে হচ্ছে এই 16 সালের ম্যাথে হচ্ছে আমরা আরো অনেকগুলা ম্যাথ সলভ করব। আচ্ছা, ইফিসিয়েন্সি জিনিসটা কি? ইফিসিয়েন্সি জিনিসটা হচ্ছে আপনার কোনো কাজ একদিনে, মানে কোনো ধরেন এ ব্যক্তি বা এক্স ব্যক্তি বা বি ব্যক্তি যাই বলেন, সে একদিনে, কোনো ব্যক্তি একদিনে বা কোনো পাইপ 1 ঘন্টাতে কতটুকু ট্যাঙ্ক ফিল আপ করতে পারে, এরকম আর কি। একদিনে, 1 ঘন্টায়, 1 মিনিটে কতটুকু কাজ করে, কতটুকু কাজ করে, এইটাই হচ্ছে আমাদের কতটুকু কাজ করে, এইটাই হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি। কতটুকু কাজ করে, এইটাই হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি। এই ইফিসিয়েন্সি জিনিসটা আমরা হচ্ছে কয়েকটা চ্যাপ্টারে কাজে লাগাতে পারবো। যেমন হচ্ছে আপনার টাইম ওয়ার্কের যে চ্যাপ্টারটা আছে, আমাদের ব্যাংকের যে আপনার টাইম ওয়ার্কের যে চ্যাপ্টারটা আছে এটাতে কাজে লাগাতে পারবো। আমাদের হচ্ছে পাইপ সিস্টার্নের যে মানে নল চৌবাচ্চার যে চ্যাপ্টারটা আছে, এইখানে আমরা এই চ্যাপ্টারটা কাজে লাগাতে পারবো, মানে এই ইফিসিয়েন্সি জিনিসটা আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা, ইফিসিয়েন্সি হচ্ছে তাহলে কি 1 ডেতে 1 মিনিটে
অথবা 1 আওয়ারে যতটুকু কাজ করে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা এখন কোনটা কোন জায়গাতে কাজে লাগাবো, এটা হচ্ছে আমরা দেখব আমাদের প্রশ্নে যা চাইছে। যদি আমাদের প্রশ্নে মিনিটের হিসাব থাকে তাহলে মিনিটেরটা করব, আমাদের প্রশ্নে যদি ঘন্টার হিসাব থাকে তাহলে ঘন্টাটা করব, আমাদের প্রশ্নে যদি ডেটটা হিসাব থাকে তাহলে ডেটটা হিসাব করব। দিনের হিসাব থাকলে দিন, মিনিটের হিসাব থাকলে মিনিট, ঘন্টার হিসাব থাকলে ঘন্টা, সেকেন্ডের হিসাব থাকলে সেকেন্ড। ওকে, এখন এনে কি বলা আছে, 1 পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক 3 times as fast as another pipe। আচ্ছা, তার মানে কি, একটা পাইপ ধরলাম আমি একটু ফাস্টার আর একটা পাইপ ধরলাম আমি স্লোয়ার। এখন ফার্স্ট পাইপটা কি বলা আছে, 1 পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক 3 times as fast as another পাইপ। মানে স্লোয়ার পাইপ যদি আপনার ধরেন একক সময়ে এক অংশ কাজ করে, একক সময় বলতে 1 মিনিট, 1 ঘন্টা, 1 সেকেন্ডে কতটুকু কাজ করে, এটা মানে ইফিসিয়েন্সি। একক সময় যতটুকু কাজ করে এটা হচ্ছে ইফিসিয়েন্সি। এখন আমরা কোন হিসাব করবো, এখানে দেখেন 36 মিনিট, অর্থাৎ মিনিটের হিসাব আছে এখানে, দেন অ্যান্সার হচ্ছে মিনিটের হিসাব আসে। তার মানে হচ্ছে আপনার মিনিটের হিসাব করবো, অর্থাৎ আমরা ইফিসিয়েন্সি বলতে এখানে বুঝবো 1 মিনিটে এই পাইপটা কতটুকু কাজ করবে, অর্থাৎ 1 মিনিটে এই পাইপটা ট্যাঙ্কের কতটুকু অংশ পূর্ণ করবে, এইটা। আচ্ছা, এখন আসেন কি বলা আছে, 1 পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক 3 times as fast as another পাইপ। মানে স্লোয়ার পাইপটা যদি 1 মিনিটে 1 অংশ পূর্ণ করে, তাহলে আরেকটা পাইপ অর্থাৎ ফাস্টার যে পাইপটা আছে এটা হচ্ছে আপনার 3 গুণ। 3 times মানে কি, 3 times মানে হচ্ছে আপনার 3 গুণ, 3 times মানে হচ্ছে আপনার 3 গুণ। তাহলে 3 times মানে হচ্ছে আপনার ফিল এ ট্যাঙ্ক 3 times, 3 times মানে হচ্ছে আপনার এই ফাস্টার পাইপটা হচ্ছে আপনার 3 গুণ, আপনার ট্যাঙ্কের 3 গুণ পূর্ণ করবে। অর্থাৎ স্লোয়ার পাইপটা যদি 1 মিনিটে 1 অংশ পূর্ণ করে, ফাস্টার পাইপটা 1 মিনিটে ওই পাইপের 3 অংশ পূর্ণ করে ফেলবে। আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি, ধরেন এই হচ্ছে পাইপটা, এই পাইপটা ধরেন এই পাইপটা আমি আবার আঁকলাম, এইটা হচ্ছে আপনার এখানে দিলাম স্লোয়ার পাইপ আর এখানে দিলাম আমরা ফাস্টার পাইপ। স্লোয়ার পাইপটা এই পাইপের 1 মিনিটে এতটুকু অংশ ফিল আপ করে, অর্থাৎ এই যে এতটুকু অংশ ফিল আপ করে। আর ফাস্টার পাইপটা সেম সময় অর্থাৎ 1 মিনিটে এই যে এই 3 অংশ ফিল আপ করে ফেলে, অর্থাৎ এই এতটুকু অংশ ফিল আপ করে ফেলে। তাহলে দেখেন, যে সময়ে স্লোয়ার পাইপটা এতটুকু অংশ ফিল আপ করছে, সেম সময়ে ফাস্টার পাইপটা এতটুকু অংশ ফিল আপ করে ফেলছে। আচ্ছা, ওকে, এখন বলা আছে কি, ইফ টুগেদার দ্য 2 পাইপস। আচ্ছা, এখন আরেকটু আমরা এখানে বলি, যেহেতু আমরা বললাম একক সময়ে যতটুকু কাজ করে সেটাকে বলা হয় ইফিসিয়েন্সি। স্লোয়ার পাইপটা 1 মিনিটে যদি 1 অংশ পূর্ণ করে, তার মানে আমরা যদি বলি যে স্লো পাইপ যেটা আছে, এই স্লো পাইপের ইফিসিয়েন্সি কত, 1 মিনিটে কতটুকু কাজ করছে সে 1 পার্ট। তাহলে স্লো পাইপের ইফিসিয়েন্সি হচ্ছে, বা স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি কত, আপনার 1। সেমভাবে ফাস্ট পাইপটা এই যে দেখালাম 1 মিনিটে আপনার 3 অংশ ফিল আপ করছে, তার মানে ফাস্ট পাইপের ইফিসিয়েন্সি কত, আমার ফাস্ট পাইপের ইফিসিয়েন্সি হচ্ছে আপনার 3। আচ্ছা, ইফিসিয়েন্সি মানে কি, 1 মিনিটে কতটুকু কাজ করছে। ওকে, এখন বলা আছে কি, ইফ টুগেদার দ্য 2 পাইপস ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 36 মিনিটস। অর্থাৎ আমরা যদি এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করি, ধরেন আমরা কি করলাম, এবারে একসাথে এই স্লোয়ার পাইপটাও অ্যাড করলাম, ফাস্টার পাইপটাও অ্যাড করলাম, স্লোয়ার পাইপ আর ফাস্টার পাইপ। এখানে আমরা একটা পাইপ আলাদা আলাদাভাবে দিয়েছিলাম, ফাস্টার পাইপ আর স্লোয়ার পাইপ আলাদা আলাদা। এখন আমরা একসাথে যদি 2টা পাইপ দিয়ে কাজ, মানে 2টা পাইপ অ্যাড করি, তাহলে এই পুরা আপনার ট্যাঙ্কটা 36 মিনিটে ফুলফিল হয়ে যায়। এটা এখানে বলা আছে, ইফ টুগেদার 2 পাইপস ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 36 মিনিট। অর্থাৎ 36 মিনিটে আপনার এই ট্যাঙ্কটা হচ্ছে ফুল হয়ে যায়। এখন দেখেন, 2টা পাইপ যদি একসাথে কাজ করে, তাহলে আমার 2টা পাইপ যদি একসাথে কাজ করে, ফাস্টার আর স্লোয়ার, এই 2টার ইফিসিয়েন্সি কত একসাথে, 2টার ইফিসিয়েন্সি কত হবে, দ্বারা ইফিসিয়েন্সি বোঝাচ্ছি। ফাস্টার পাইপের ইফিসিয়েন্সি কত, 3, স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি কত, 1, 3 আর 1 কত, 4। আচ্ছা, তাহলে 2টা পাইপ একসাথে কাজ করলে তাদের ইফিসিয়েন্সি হয় 4। ইফিসিয়েন্সি মানে কি, ফাস্টার প্লাস স্লোয়ার, এই 2টা পাইপ একসাথে কাজ করলে, এই 2টা পাইপ একসাথে 1 মিনিটে কত, 4 পার্ট ফিল করে। তাহলে 1 মিনিটে ফুল করে হচ্ছে কত আপনার
4 পার্ট। এখন আমার বলা আছে কত, 1 মিনিটে ফুল না করে 1 মিনিটে ফিল করে, দেখি 1 মিনিটে পূর্ণ করে 4 পার্ট। এখন তারা দুইজনে একসাথে 36 মিনিটে কিন্তু পুরো পাইপটা হচ্ছে ফুল করে ফেলতেছে। তার মানে তারা দুইজন যদি একসাথে আপনার কাজ করে তাহলে 36 মিনিটে পুরো পাইপটা ফিল আপ হয়ে যাবে। মানে 1 মিনিটে যদি 4 অংশ ফিল আপ করে তাহলে 36 মিনিটে কত, 4 × 36, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 144 পার্ট। আচ্ছা, 144 পার্ট। তার মানে দেখেন এখন 36 মিনিটে কিন্তু দুইজন একসাথে 144 পার্ট ফুল করে ফেলছে 36 মিনিটে। যেহেতু 36 মিনিটে আপনার পুরা পাইপটা ফুল হয়ে যায়, পুরা পাইপটা, আমি এখানে বলা আছে কি দেখেন প্রশ্নে কি বলা আছে, 36 মিনিটে আপনার ট্যাঙ্কটা হচ্ছে ফুল হয়ে যায় যখন দুইটা পাইপ একসাথে চলে। আবার আমরা দেখলাম 36 মিনিটে দুইটা একসাথে কতটুকু অংশ ফিল আপ করে, 144 পার্ট। 36 মিনিটে ফুল করে কত, ফিল করে আপনার 144 পার্ট। তার মানে কি পুরা পাইপটাই তো অ্যাকচুয়ালি আপনার 144 পার্ট না, পুরা ট্যাঙ্ক ফুল হয়ে যায় কত, 36 মিনিটে। আর 36 মিনিট একটু আগে ক্যালকুলেশনে দেখলাম আমরা 144 পার্ট ফিল আপ হচ্ছে। তার মানে এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে কত, ট্যাঙ্কটা ধারণ ক্ষমতায় হচ্ছে আপনার 144 পার্ট। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, না বুঝলে আমাকে জানায়েন, হচ্ছে আপনার যে অংশ আপনারা বুঝতে পারবেন না এটা জানায়েন। 36 মিনিটে পুরো ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যায়, আবার 36 মিনিট দুইটা পাইপ একসাথে ফিল করে 144 পার্ট। তার মানে কি পুরো ট্যাঙ্ক ফিল আপ হয়ে যাওয়া মানে কি পুরো ট্যাঙ্কের ধারণ ক্ষমতাই হচ্ছে আপনার 144 পার্ট। এই হচ্ছে এতটুকুই হচ্ছে এখানে বোঝার বিষয়। আচ্ছা, এখন আরেকটা জিনিস, দেন দ্য স্লোয়ার পাইপ অ্যালোন উইল বি এবল টু ফিল দ্য ট্যাঙ্ক। মানে স্লোয়ার পাইপ একা, এখানে তো আমরা দেখলাম দুইটা পাইপ যখন আমরা একসাথে অ্যাড করছি তখন এরা 36 মিনিটে ফুল হইতেছে। কিন্তু এখানে আমার চাইছে কি, এই যে একটু আগে যে বললাম যে আপনার এই যে স্লোয়ার পাইপটা যদি একা থাকতো, এখানে বলা আছে যে এই ট্যাঙ্কটাই শুধুমাত্র স্লোয়ার পাইপ একা থাকবে, তাহলে হচ্ছে কত মিনিটে ফিল আপ করবে। এখন দেখি আমরা এই পুরা ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, মানে পুরা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে 144 পার্ট। এখন স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি কত, এই যে স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি হচ্ছে আপনার 1 পার্ট, 1 স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি কত, 1। আর স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি 1 মানে কি, স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি 1, এই কথাটার মানে কি, অ্যাজ দ্বারা স্লোয়ার পাইপ বুঝলাম যে স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি 1, এই কথাটার মানে হচ্ছে স্লোয়ার পাইপ 1 পার্ট ফিল আপ করে, বা 1 মিনিটে 1 পার্ট ফিল আপ করে। তাহলে 1 পার্ট ফিল করে 1 মিনিটে, এটা হচ্ছে আপনার এই স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি 1, এই কথাটার মানেই হচ্ছে এই কথা, এইটা যে আপনার স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি 1 মানেই হচ্ছে আপনার 1 পার্ট ফিল আপ করে 1 মিনিটে। ওকে, এখন আমার এখন বলা আছে যে এই আপনার স্লোয়ার পাইপটা একা এই পাইপটা ফিল আপ করবে কত মিনিটে, স্লোয়ার পাইপটা একা এই পাইপটা ফিল আপ করবে কত মিনিটে। আচ্ছা, স্লোয়ার পাইপটা তাহলে আপনার স্লোয়ার পাইপটা যদি এখন একা থাকে, এখানে যদি আমরা স্লোয়ার পাইপ একা অ্যাড করি, তাহলে একা অ্যাড করা মানে কি 144 পার্ট অ্যাড করতে হবে। তাহলে 1 পার্ট ফিল আপ করতে যদি 1 মিনিট লাগে, তাহলে 144 পার্ট ফিল আপ করতে কত মিনিট লাগবে, 144 মিনিট লাগবে। তার মানে এটাই হচ্ছে আনসার। তাহলে স্লোয়ার পাইপটা হচ্ছে আপনার একা 144 মিনিটে এই পুরা ট্যাঙ্কটা ফিল আপ করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই জানাবেন যে কোন জায়গাটাতে বুঝতে পারছেন না, আমি রিপিট করবো আবার। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করি। না বুঝলে অবশ্যই জানাবেন। ঠিক আছে। ওকে, নেক্সট ম্যাথটা হচ্ছে আপনার, আচ্ছা এটা আমরা যেটা শিখলাম যে এই যে ইফিসিয়েন্সি, এই ইফিসিয়েন্সি কিন্তু আমরা কয়েকভাবে বের করতে পারি। একটা ইফিসিয়েন্সি বের করার নিয়ম হচ্ছে আপনার 1 মিনিটে কতটুকু কাজ করে, 1 মিনিটে বা মানে একক সময় আর কি, এখানে যেহেতু মিনিটে আলাপ তাহলে হচ্ছে 1 মিনিটে কতটুকু কাজ করে। আবার আমরা এভাবে বের করতে পারি, এই যে একটু আগে দেখলাম আপনার ফাস্ট আর স্লোয়ার, ফাস্টার পাইপ হচ্ছে 3 আর স্লোয়ার পাইপের হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 1, এই যে রেশিও, এই রেশিও মেথডেও কিন্তু আমরা
বের করতে হবে। এই জিনিসটা হচ্ছে আমরা নেক্সট কোনো একটা ম্যাথে দেখবো, এই এডি 16-ই খুব সম্ভবত 15 নম্বর বা 16 নম্বর ম্যাথে আমরা এই রেশিওর মাধ্যমে যে হচ্ছে এফিসিয়েন্সিটা কাজে লাগবে কীভাবে, এটা আমরা দেখবো। ওকে, নেক্সট এখানে বলা আছে কি, আচ্ছা এইটা হচ্ছে আপনার এই যে এই চ্যাপ্টার, এই ম্যাথগুলো হচ্ছে আপনার পার্টনারশিপের, এই ম্যাথগুলো হচ্ছে পার্টনারশিপের ম্যাথে একটাই ফর্মুলা, পার্টনারশিপের ম্যাথে ফর্মুলা একটাই, যে ইনভেস্টকে আমরা যদি টাইম দ্বারা গুণ দিই, ইনভেস্টকে টাইম দ্বারা গুণ দিলে আমরা কি পাবো, প্রফিট। ইনভেস্টকে টাইম দ্বারা গুণ দিলে আমরা প্রফিট পাবো, এইটা হচ্ছে একটাই ফর্মুলা। আচ্ছা এখানে বলা আছে কি, অনেক, আর এরপরে হচ্ছে আপনার কামাল, এরপরে হচ্ছে আপনার জামাল, তারা তিনজন একসাথে একটা ব্যবসাতে ইনভেস্ট করছে। অনেক ইনভেস্ট করছে কত আপনার 8,000 টাকা, অনেক ইনভেস্ট করছে আপনার 8,000 টাকা, আর কামাল ইনভেস্ট করছে কত আপনার 4,000 টাকা, 4,000 টাকা, আর জামাল ইনভেস্ট করছে, এই যে রেসপেক্টিভলি দ্বারা বোঝাচ্ছে আপনার যথাক্রমে, আপনার জামাল ইনভেস্ট করছে কত 8,000 টাকা, জামাল ইনভেস্ট করছে আপনার 8,000 টাকা ইন এ বিজনেস, মানে একটা ব্যবসাতে অনেক আপনার ইনভেস্ট করছে 8,000 টাকা, কামাল ইনভেস্ট করছে 4,000 টাকা, জামাল ইনভেস্ট করছে 8,000 টাকা। এখন বলা আছে কি, অনেক লেফট আফটার 6 মান্থস, ইফ আফটার 8 মান্থস দেয়ার ওয়াজ এ গেইন অফ টাকা 4,005, মানে 8 মাস পরে তাদের ব্যবসার যে আপনার লাভটা, এই টোটাল লাভটা হয়েছে আপনার কত 4,005 টাকা, তাহলে দেন হোয়াট উইল বি দ্য শেয়ার অফ কামাল, মানে এই লাভের কত শতাংশ বা লাভের কতটুকু অংশ কামাল পাবে, দেন হোয়াট উইল বি দ্য শেয়ার অফ কামাল, মানে গেইন বলতে বোঝা যাচ্ছে আপনার লাভ, এই লাভের কতটুকু অংশ কামাল পাবে, এটা এখানে চাইছে। আচ্ছা এখন আমরা একটু আগে ব্যাক করি, যে অনেক লেফট আফটার 6 মান্থস আর ইন আফটার 8 মান্থস, মানে 8 মাস পরে লাভের হিসাব আসছে, কিন্তু অনেক আপনার 6 মাস ব্যবসা করে চলে গেছে। তার মানে আমরা যদি দেখি অনেক ব্যবসা করছে কত 6 মাস, আর বাকি দুইজন কিন্তু আপনার লেফট করে না, মানে ত্যাগ করে নাই, অর্থাৎ কামাল এবং জামাল তারা দুইজন কিন্তু আপনার এই 8 মাসেই ছিল, কিন্তু অনেক হচ্ছে 2 মাস আগেই চলে গেছে। আচ্ছা এখন একটু আগে যে আমরা দেখলাম 8,000 টাকা কি, এটা হচ্ছে আপনার ইনভেস্ট, মানে আয়দারা ইনভেস্ট বললাম, আর 6 মাস 8 মাস এগুলো দ্বারা কি বোঝায়, ইনভেস্ট ইন্টু টাইম, তার মানে ইনভেস্ট ইন্টু টাইম যেটা আমরা পাবো এটা হচ্ছে আপনার প্রফিটের হিসাবটা করবো এখানে, মানে এটা একটা অনুপাতে আর কি, সরাসরি প্রফিট তো না, এটা হচ্ছে অনুপাতে আর কি আসে। তাহলে দেখেন অনেকের যদি 6,48, এখানে 48,000, আর কামালের হচ্ছে কত আপনার 32,000, জামালের কত 64,000। এখন আমরা যদি প্রফিটের যদি এটা রেশিও দেখি, এখানে অনেক রে দ্বারা প্রকাশ করলাম, কামাল রে কে দ্বারা, জামাল রে যে দ্বারা, তাহলে অনেকের কত এখানে 48,000, কামালের কত 32,000, জামালের কত 64,000। এখন আমরা এই সবগুলোর 1,000 দ্বারা যদি ভাগ দিই, এখানে 1,000 ভাগ, এখানে 1,000 ভাগ, তাহলে আসে কত 48, 32, 64। আমরা কিন্তু আরো ছোট করতে পারবো, 16 দ্বারা যদি ভাগ দিই, 3 ষোলং 48, 16 দুগুণে 32, 4 ষোলং 64। অর্থাৎ সোজা কথায় যদি বলি, অনেক, কামাল, জামাল এই তিনজনের প্রফিটের অনুপাত হচ্ছে আপনার 3:2:4। এই তিনজনের প্রফিটের অনুপাত কত 3:2:4। এখন আমার জানতে চাইছে কি, তাদের টোটাল প্রফিট হচ্ছে কত আপনার 4,005। এখানে আমরা যদি হিসাব করি তাদের তিনজনের, এই যে আমরা যেটা এগুলো যে বের করলাম, এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার প্রফিটের রেশিওটা বের করলাম। তাহলে দেখেন আমি যদি হিসাব করি প্রফিটের রেশিও কত 3:2:4, তারপর টোটাল প্রফিট এখানে কত 3, 2, 5, 4, 9, টোটাল প্রফিট কত আমার মতে 9, আর প্রশ্নে দেওয়া আছে টোটাল প্রফিট কত 4,005। তার মানে আমি যেটা বলতেছি 9, প্রশ্নে সেটাই বলতেছে 4,005। কিভাবে 9 বললাম আমি, এই যে অনিক, কামাল, জামালের প্রফিট কত আপনার 3:2:4, তে 3 জনের যদি একসাথে প্রফিট হিসাব করি তাহলে প্লাস হবে 3, 2, 5, 4, 9। টোটাল প্রফিট কত আমার মতে 9, আর এইখানে বলা আছে, প্রশ্নে বলা আছে দেয়ার ওয়াজ এ গেইন অফ টাকা 4,005। তার মানে প্রশ্নে যেটা বলা আছে 4,005, আমি সেটা বললাম 9। তার মানে 9 পার্ট সমান সমান কত আছে আপনার 4,005। তাহলে 1 পার্ট সমান সমান কত হবে 4,005 ভাগ 9। এখন আমার চাইছে কি, চাইছে হচ্ছে হোয়াট উইল বি দ্য শেয়ার অফ কামাল, তাহলে কামালের প্রফিটটা কত সেটা চাইছে। তাহলে কামালের প্রফিটটা এখানে দেখেন, অনিকের হচ্ছে 3 ভাগ, কামালের হচ্ছে কত ভাগ 2 ভাগ, জামালের হচ্ছে 4 ভাগ, আমার কামালেরটা চাইছে। তাহলে 2 ভাগ সমান সমান কত 4,005 × 2 ভাগ 9। আমরা যদি ক্যালকুলেশন করি আপনার 9 দিয়ে যদি কাটি তাহলে 4 নং 36, আচ্ছা আমি
আপনার ক্যালকুলেশনটা শর্টকাটে করে ফেলি। কত আসে আপনার 4005 ইন্টু 2 ভাগ 9, 890 টাকা। তাহলে কামালের আসে কত আপনার এখানে 890 টাকা। আমরা যদি এই ক্যালকুলেশনটা করি, এই ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে কত 890 টাকা। কামালের 2 ভাগ সমান সমান কত, কামালের হচ্ছে তাহলে প্রফিট। এই যে কামাল আপনার আমাদের যে প্রশ্নে যে টোটাল দেখানো হয়েছিল 4005 টাকা, এর মাঝে কামালের হচ্ছে প্রফিটের ভাগ হচ্ছে 890 টাকা। আমার প্রশ্নে চাইছি তো হোয়াট উইল বি দ্য শেয়ার অফ কামাল, 890 টাকা। তার মানে বি নাম্বার হচ্ছে এখানকার অ্যান্সার। এইখানে পার্টনারশিপের ম্যাথ এই পুরা চ্যাপ্টারই একটা ফর্মুলা, যে ইনভেস্টের টাইম দ্বারা গুণ দিলে আমরা এখানে প্রফিটের হিসাবটা পাবো আর কি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এই ম্যাথগুলো এইভাবে করার ফলে আপনার হচ্ছে সুবিধা হবে আর কি। প্রত্যেক মানে এখানে প্রায় 21টার মতো ম্যাথ আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে আপনার টাচ হয়ে গেল আর কি। আচ্ছা, এখানে বলা আছে কি, দ্য রেশিও অফ নাম্বার ইজ 3:4 এন্ড দেয়ার এইচসিএফ মানে হচ্ছে আপনার গসাগু বুঝাইছে, আর এন্ড দেয়ার এলসিএম মানে যেন জানেনি হচ্ছে লসাগু, লিস্ট কমন ফ্যাক্টর, লিস্ট কমন মাল্টিপল, আর হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, খুব সম্ভবত পুনরূপটা হচ্ছে এরকমই। আচ্ছা, তাহলে এখন দেখেন বলা আছে কি, রেশিও অফ 2 নাম্বার কত 3:4। তার মানে আমি যদি একটা নাম্বার ধরি আপনার 3x, আর একটা নাম্বার তাহলে কত হবে 4x। ধরেন দুইটা নাম্বার অনুপাত n1:n2, 3x:4x। এখন তাদের এইচসিএফ মানে কি, গসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। গসাগু কত বলা আছে 4। এখন আমরা তো এই যে ছোটবেলায় শিখছিলাম যে আপনার গসাগু কি হবে, এখানে দুটো নাম্বার আছে 3x আর 4x, গসাগু হবে শুধু কমন অংশটুকু। তাহলে 3x আর 4x এই দুটোর মধ্যে কমন কি আছে, শুধু এক্সটাই কমন আছে না। তার মানে এইচসিএফটা এখানে যদি আমরা বের করি, এইচসিএফ হচ্ছে কত আসে x। আবার প্রশ্নে দেওয়া আছে কত এইচসিএফ 4, তার মানে x = 4 লিখতে পারি। আমি যেটা বের করছি যে এখান থেকে গসাগু বের করছি আপনার x, এখান থেকে গসাগু কত x, আর প্রশ্নে গসাগু দেওয়া আছে 4। তাহলে যা আমার অনুপাত অনুসারে x গসাগু, প্রশ্ন অনুসারে 4, তার মানে x মানে হচ্ছে 4। এখন বলা আছে দেয়ার এলসিএম ইজ, তাহলে এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। আচ্ছা, লসাগুর বেলা তো আমরা ছোটবেলায় পড়ছি কমন আনকমন যা আছে সব। তাহলে আমার এখানে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। তাহলে কমন পোর্শন কত, এখানে x একটু আগে দেখালাম, আর আনকমন পোর্শন কত, এখানে 3, 4। এই 3, 4 এই কমন আনকমন যা আছে সবগুলো গুণফল হবে আমার এলসিএম। তাহলে 3 4 কত 12x, আর x এর মানটা একটু আগে বের করছি, x এর মান কত 4। তাহলে 12 × 4 = কত 48। তাহলে এইটাই হবে আমার লসাগু 48। তাহলে আমরা যদি অপশনটা দেখি, এটা হচ্ছে 48। তাই ম্যাথগুলো কিন্তু খুব কঠিন না, জাস্ট হচ্ছে একবার যদি আপনি জিনিসগুলো দেখেন, আপনার আমার মনে হয় হচ্ছে সহজভাবে বুঝতে পারবেন আর কি। ওকে, আচ্ছা, এরপরের ম্যাথ 6 নম্বর। ইফ দ্য সেলিং প্রাইস মানে তো আমরা জানি, সেলিং প্রাইস মানে হচ্ছে আপনার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস বা এসপি। আমরা সেলিং প্রাইস হচ্ছে ম্যাথগুলোতে আমরা ইউজ করবো, সেলিং প্রাইস হচ্ছে এসপি, আর কস্ট প্রাইস বা ক্রয় মূল্য এটার আমরা ইউজ করবো হচ্ছে আপনার সিপি। আচ্ছা, সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 অফ ইটস কস্ট প্রাইস। মানে বলা আছে কি আপনার সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল মানে একটা অবজেক্টের বা ধরেন একটা বস্তুর সেলিং প্রাইসটা কত, কস্ট প্রাইসের কত 4/3 অংশ, এটাই কিন্তু বলা আছে। সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 অফ ইটস কস্ট প্রাইস। মানে সেলিং প্রাইসটা হইতেছে কস্ট প্রাইসের 4/3 অংশ, অর্থাৎ 3/4 অংশ। তাহলে দেখেন আমরা যদি ভগ্নাংশ এড়ানোর সুবিধার্থে আমরা যদি কস্ট প্রাইসটা ধরি আপনার এখানে কত 3 ধরলে কি সুবিধা হইতেছে, দেখেন 4/3 কস্ট প্রাইস কত ধরলাম 3, তাহলে 3 কাটা, তাহলে সেলিং প্রাইস আসতেছে কত আমার 4। তখন আমার সেলিং প্রাইস আসতেছে কত 4। তাহলে দেখেন একটা জিনিস আপনি ক্রয় করছেন 3 টাকা দিয়ে, বিক্রি করছেন 4 টাকায়, মানে একটা জিনিস 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছেন, তার মানে কি প্রফিট। তাহলে প্রফিটটা কত, 3 টাকায় জিনিসটা কিনছেন 4 টাকায় বিক্রি করছেন, তাহলে প্রফিট 4 - 3 অর্থাৎ 1 টাকা হচ্ছে আমাদের প্রফিট। তাহলে 1 টাকা হচ্ছে প্রফিট। তাহলে চাইছে কি, দ্য প্রফিট ইন দ্য ট্রানজাকশন ইজ, আমরা যদি অপশনগুলো দেখি পার্সেন্টেজে চাইছে। আচ্ছা, তাহলে পার্সেন্টেজে যদি আমরা হিসাব করি, আমরা জানি কি আমাদের লাভটা হয়েছে, লাভটা কত হয়েছে, আমার লাভ হয়েছে আমার 1 টাকা। আমরা জানি লাভ ক্ষতি দুইটাই, অর্থাৎ প্রফিট লস দুইটাই কিসের উপর হিসাব করা হয়, ক্রয় মূল্যের উপর।
এই যে প্রফিটটা 1 টাকা হয়েছে, এটা কখন হয়েছে? যখন আমার ক্রয় মূল্যটা 3 টাকা ছিল। সোজা কথায় যদি বলি, ক্রয় মূল্য 3 টাকা, তখন আমার প্রফিট হচ্ছে 1 টাকা। তার মানে 3 টাকায় প্রফিট কত? 3 টাকায় প্রফিট 1 টাকা। যেহেতু পার্সেন্টেজ হিসাব চাইছে, তাহলে 1 টাকায় কত? 1/3, 1/3, 100 টাকায় কত? 1, তাহলে কত আসে আমার এখানে? 33.33, আর সমস্ত দিয়ে হিসাব করে 33 সমস্ত 3/1%, 33 সমস্ত 3/1%। এটাই হচ্ছে এখানকার এই ম্যাথের অ্যান্সার। সুতরাং এত কিছু দরকার নাই আমার, এই যে এখানে ধরলাম CP3, এগুলো কিছু দরকার নাই। এগুলো হচ্ছে আমরা এইভাবেই বুঝবো যে দেখেন, আমরা এখানে এই জিনিসটা একটু মাথায় রাখবো। অফ ইটস কস্ট প্রাইস বলা আছে না? অফ মানে এর, অফের পরে যেটা থাকবে, অফের পরে এখানে কি আছে? কস্ট প্রাইস। অফের পরে যেটা থাকবে এটা হচ্ছে ভগ্নাংশের নিচেরটা। অফের পরে যেটা থাকবে এটা হচ্ছে ভগ্নাংশের নিচেরটা, আর এখানে যেটা ফার্স্টে থাকবে এটা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস হচ্ছে 4। তার মানে ভগ্নাংশের নিচেরটা হচ্ছে অফের পরেরটা। এগুলা হচ্ছে শর্টকাট আর কি, বোঝার স্বার্থে, মানে অঙ্ক দ্রুত করার স্বার্থে। আর আপনি যদি এভাবে না বুঝেন, এই বেসিক সহকারে আপনাদের আগে দেখাই দিলাম। এমনি নর্মালি হচ্ছে কি, আমরা যে আপনার অফের পরে যেটা থাকে কস্ট, এখানে কি আছে? কস্ট প্রাইস আছে। তাহলে অফের পরে যেটা থাকবে এটা হচ্ছে ভগ্নাংশের নিচেরটা। ভগ্নাংশের নিচে কত আছে? এখানে 3। তাহলে আর অফের পরে কি আছে? কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইস এখানে 3, এই যে কস্ট প্রাইস এখানে 3, আর কস্ট প্রাইস 3 ধরলে তো আমরা এই যে আপনার নর্মাল অনুযায়ী যেমনি অঙ্ক করি এমনি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরের ম্যাথটা, এগুলো শুধু ম্যাথ। এখানে বলা আছে এগুলো হচ্ছে আপনার ম্যাথ করতে করতে যখন আপনার অ্যাজাম্পশনটা বেড়ে যাবে আর কি, তখন এইগুলো ম্যাথ আরো, এই 7 নম্বর ম্যাথটা তখন আরো হচ্ছে করতে ইজি হবে। ইফ m and n আর হোল নাম্বার such that m to the power n equals to m to the power n equals to 121, আর হোল নাম্বার মানে বোঝাইছে আপনার m আর n হচ্ছে দুইটাই পূর্ণ সংখ্যা, m আর n দুইটাই পূর্ণ সংখ্যা, এটা বোঝাইছে আর কি। আচ্ছা, তাহলে দেখেন, আমরা এই যে 121, এটা দেখলে কিন্তু আমাদের মাথায় প্রথমেই একটা আপনার জিনিস ক্লিক করতেছে যে 11 স্কোয়ার হচ্ছে 121। তার মানে কি, আমরা যদি দেখি 11 স্কোয়ার সমান কি আসে? 121 আসে না? তাহলে দেখেন, আমরা এখানে এম আছে নিচে বেজে, আর সূচকে আছে n, তার মানে m এর মানটা আমরা ধরতে পারি 11, n এর মান হচ্ছে 2। এইগুলো হচ্ছে আপনার অ্যাজাম্পশন, যত আপনার ম্যাথে বাড়বে তত দ্রুত এই ম্যাথগুলো সলভ করতে পারবেন। তাহলে m এর মানে 11, n এর মান হচ্ছে 2। আমার চাইছে কি? দেন দ্য ভ্যালু অফ m-1 টু দি পাওয়ার m-1 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু হোয়াট? তাহলে m এর মান কত? m এর মান হচ্ছে আপনার এখানে 11 মাইনাস 11 টু দি পাওয়ার, একজন লিখছেন হচ্ছে 11 স্কোয়ার, 11 স্কোয়ার। আচ্ছা, m-1, তাহলে -1 টু দি পাওয়ার n কত? 2 যোগ 1 3, তাহলে 10 কিউব। 10 কিউব মানে কত? 1000। 10 কিউব মানে 1000। এটা হচ্ছে এখানকার আনসার। এগুলো ম্যাথ হচ্ছে আপনার যত বেশি সলভ করবেন তত হচ্ছে আপনার মাথায় ইনস্ট্যান্ট কাজ করবে। এই অঙ্ক আপনি 20 সেকেন্ডে সলভ করতে পারবেন, 20 সেকেন্ড না 10 সেকেন্ডে সলভ করতে পারবেন। ওকে, নেক্সট ম্যাথ। এখানে বলা আছে, এটা হচ্ছে আপনার ওই সিম্পল ইন্টারেস্টের একটা অঙ্ক। এটা একটু আমরা ইলাবোরেটলি আলোচনা করবো। 800 টাকা বিকামস 956 টাকা, মানে 800 টাকা 956 টাকা হয়েছে 3 বছরে একটা সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে আপনার সরল সুদে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে চক্রবৃদ্ধি। এখানে বলা আছে কি, আপনার টাকা ছিল কত? 800 টাকা। এই 800 টাকাটা 3 বছর পর আপনার হয়ে গেছে কত? 956 টাকা। তাহলে এই যে টাকাটা বাড়ছে, কিভাবে বাড়ছে? ওই আপনার টাকার সাথে, আপনার আসল টাকার সাথে সুদ অ্যাড হয়েছে, ইন্টারেস্ট অ্যাড হয়েছে। এর ফলে আপনার এই 800 টাকাটা কনভার্ট হয়ে গেছে 956 টাকায় কনভার্ট হয়ে গেছে। তার মানে কি, এখানে আমরা যদি দেখি ইন্টারেস্ট কত, আপনার ছিল কত? 800 টাকা, হয়ে গেছে কত? 956 টাকা। তাহলে 956 থেকে আপনার আসলটা যদি বাদ দেন, তাহলে এটা আসে কত? 156 টাকা এখানে আপনার ইন্টারেস্ট হিসেবে অ্যাড হয়েছে। এখানে বলা আছে কি, তাহলে আমার দেখেন প্রিন্সিপালটা কত, মানে আপনি প্রিন্সিপাল মানে কত? মূলধন আপনি কত রাখছিলেন? মূলধন আপনি রাখছিলেন কত? 800 টাকা। আপনার এখানে ইন্টারেস্ট 156 টাকা। এটার মাঝখানে এই যে 800 টাকাটা আপনার 956 টাকাতে কনভার্ট হয়েছে, এখানে সময় লাগছে কত? 3 বছর। এর মান হচ্ছে আপনার 3 ইয়ার। আচ্ছা, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 4%, মানে রেট অফ ইন্টারেস্ট যদি আরো 4% বাড়ে, তাহলে আমি আগে ফার্স্টে হচ্ছে এই যে এতটুকু ডাটার মাঝে আমার রেট অফ ইন্টারেস্টটা কত এটা বের করি। আচ্ছা, আমরা জানি কি, আই সমান PRN বাই 100। এখন আমি বের করতে চাইতেছি কি, রেট অফ ইন্টারেস্টটা কত? তাহলে আর সমান কত?
তাহলে আর সমান সমান কী হবে, আমরা যদি গুণ দিই আর সমান সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু এন। আই কত, এই যে 156 টাকা, আই হচ্ছে 156, আই হচ্ছে আপনার কত 156 ইন্টু 100, পি এর মান কত, পি এর মান ওই যে 800, পি এর মান হচ্ছে 800, এন এর মান কত, এন এর মান হচ্ছে আপনার 3, কাটলে 108 আর এই দিয়ে কাটলে হচ্ছে 3 5 15, 3 দুগুণে 6, আর যদি আরও কাটাকাটি করা যায় 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 13 52, তাহলে আস্তে আস্তে কত আপনার 13/2, আমরা যদি দশমিকে কনভার্ট করি 6.5%। তার মানে আমার রেট অফ ইন্টারেস্টটা এখানে কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আপনার 6.5%, এটা পাইলেন। এরপরে আসেন হ্যাঁ I252, হ্যাঁ এখন কি বলা আছে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 4%, মানে আপনি এখানে রেট অফ ইন্টারেস্টটা কত পাইছেন, আপনি এখানে রেট অফ ইন্টারেস্টটা কত পাইছেন 6.5%, রেট অফ ইন্টারেস্টটা ছিল আপনার 6.5%, এটার সাথে আপনার আরও 4% বাড়াইছেন, তাহলে কত হয় 10.5% হয় না, এখানে এইটাতে এটি বলা আছে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 4%, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 4%, এই 4% এইটাই বলা আছে। তাহলে হোয়াট অ্যামাউন্ট উইল টাকা 800 বিকাম ইন 3 ইয়ার্স, মানে যদি আপনার এখন আগে যত ছিল, আপনার আগে সুদের হার কত ছিল 6.5, এখন আপনার সুদের হার কত 10.5, তাহলে আপনার অ্যামাউন্টটা কত হবে। আচ্ছা অ্যামাউন্ট বলতে এখানে বুঝাইছে, অ্যামাউন্ট বলতে এখানে বোঝানো হয়েছে আপনার, অ্যামাউন্ট বলতে এখানে বোঝানো হয়েছে সুদাসল। সুদাসল কত, আগে দেখেন সুদাসল কত ছিল, আগে ছিল আপনার 956 টাকা, এটা কখন, এই যে 800 টাকা 956 টাকা হয়েছে কখন, এই যে আপনার যখন আপনার রেট অফ ইন্টারেস্টটা ছিল কত 6.5%, এখন এই রেট অফ ইন্টারেস্টটা কিন্তু হয়ে গেছে আপনার কত 10.5%, তাহলে 10.5% যদি হয় তখন এই 956 তো আর থাকবে না, 6.5% আসলে 956 টাকা, আর 10.5% কত হবে, অর্থাৎ সুদ আসলটা কত হবে, এটা এখানে চাওয়া হয়েছে। তাহলে দেখেন এখন আমরা যদি বের করি, আগে ইন্টারেস্ট বের করব, পরে ইন্টারেস্টের সাথে যদি আমরা প্রফিটটা যোগ করে দেবো, তখনই তো আমরা হচ্ছে সুদ আসলটা পেয়ে যাবো। এটা কি ইন্টারেস্ট, এটা হচ্ছে মূলধন, দুটা যোগ করলে পাই কি আমরা, সুদের সাথে যদি আসল যোগ করি পাবো হচ্ছে সুদ আসল। তাহলে আমরা আগে সুদটা বের করি, সুদ আই সমান সমান কি হবে, পি আর এন বাই 100, পি কত ওই 800 টাকায় ছিল, জাস্ট এখানে কি চেঞ্জ হয়েছে, আপনার সুদ আসল আগে ছিল 6.5, এখন সুদ আসল হয়েছে আপনার 10.5। আচ্ছা 10.5 আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা 10.5 এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 105 ভাগ, হ্যাঁ একজন বলছেন 1052 টাকা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 105 ভাগ 10, এই 10.5 হচ্ছে 105 ভাগ 10 এভাবে লিখতে পারি, 105 ভাগ 10, আর এন এর মানটা কত, এন এর মান তো আগের মতোই রয়েছে, যে আপনার এই 800 টাকা 3 বছরে কত হবে, এন এর মান এখানে 3ই রয়েছে, তাহলে এন এর মান হচ্ছে এখানে 3। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে, ও আচ্ছা এটা হচ্ছে এখানে একটা 100, এই সূত্রের 100টা আছে এখানে, 8 5 দিয়ে কাটলে 5 21, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আমরা 3 4 12, 21 × 12, 21 × 12 যদি ক্যালকুলেশন করি কত আসে, এই যে এখানে আপনার 4 21 কত 84, 84 সাথে 3 দ্বারা গুণ দিলে 252 টাকা আসে, 252 টাকা। দেখেন তাহলে হচ্ছে আপনার সুদ কত 252, আপনার আসল ছিল কত 800 টাকা ছিল, আপনারা চাইলাম কি আমরা এ মানে কি, এ মানে হচ্ছে আপনার আই যোগ পি, আই কত 252, পি কত 800, 800 যোগ 252 কত 1052 টাকা, এই হচ্ছে 1052 টাকা হচ্ছে আমার এখানে সুদ আসল। তাহলে আমার এই প্রশ্নের অ্যান্সার কত 1052 টাকা। এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে ক্লাস 8-এ আমরা যা পড়তাম, ক্লাস 8-এ যে আমরা সুদ আসলে ম্যাথগুলো করছি এই সেম এটাই। আচ্ছা এখানে বলা আছে স্মলেস্ট 6 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই আপনার 111 অর্থাৎ 111 ইজ হোয়াট, মানে এই যে এখানে 6 ডিজিটের নাম্বার আছে, কোনটা 111 দ্বারা বিভাজ্য, স্মলেস্টটা। আচ্ছা 111 যদি আমরা দেখি, 111 এখানে আমরা ডিভিজিবল রুল কিছু পড়তে হবে। আচ্ছা এই ম্যাথটা এখানে একটু ইলাবোরেটলি দেখানো সম্ভব না, আমরা ডিভিজিবল রুলের আরও কিছু ম্যাথ যখন দেখবো তখন এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার হবে। আচ্ছা 111 যদি আমরা দেখি, আচ্ছা 3-এর ডিভিজিবিলিটি রুলটা কি আসলো, 3-এর যে বিভাজ্যতা এটার যে রুলটা আসলো, এটার রুল ছিল যে অঙ্কগুলার যোগফল
অঙ্কগুলার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কগুলার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে যদি আমরা দেখি অঙ্কটা 111 অঙ্কটা কি 1 + 1 + 1, 3টা অঙ্ক 1 1 1, এই 3টা অঙ্ক কি 3 দ্বারা বিভাজ্য, 3টা যোগফল কি 3, তার মানে এই 111টা হচ্ছে আপনার 3 দ্বারা বিভাজ্য। কি বললাম, 111টা হচ্ছে আপনার 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে অঙ্কটা আপনার এইখানে 111 দ্বারা বিভাজ্য হবে, এই যে 4টা অপশন আছে, যে অঙ্কটা এখানে 111 দ্বারা বিভাজ্য হবে অবশ্যই আপনার এই অঙ্কটা 3 দ্বারা বিভাজ্য হবে। কারণ কি 111 নিজেই তো আপনার 3 দ্বারা বিভাজ্য, 111 নিজেই 3 দ্বারা বিভাজ্য, আর যে অঙ্কটা এখানে 111 দ্বারা বিভাজ্য হবে ওই অঙ্কটা 3 দ্বারা বিভাজ্য হবে। দেখেন এখানে যদি আমরা দেখি এই যোগফলগুলো দেখি 1 + 1 + 1 + 1, তার মানে যোগফল এখানে আসতেছে কত 5, 1 2 3 4 5। আচ্ছা স্মলের 6 ডিজিট নাম্বার, এখানে তো 6 ডিজিট নাম্বার এটাই না, এটা 5 ডিজিট নাম্বার, এটা প্রথমেই বাদ। এ নাম্বার অপশন প্রথমেই বাদ, কারণ হচ্ছে আপনার 5 ডিজিট নাম্বার। সেকেন্ডেরতে আসি 1 + 1 কত 2 3 4, এইটার যোগফল কত আসে 4, 4 তো আর 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এইটাও বাদ। এরপর এটা আসে না 1 + 1 2 3 4, এইটার যোগফল আসে 4, তাহলে এইটাও বাদ। তাহলে এটার অ্যান্সার হবে কি 1 + 1 + 1 3। এইটা হচ্ছে 3 দ্বারা 3 যোগফল কত 3, তার মানে এইটাও 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 111 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটার অ্যান্সার হবে ডি। একজন কমেন্ট করছেন ডি, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে কত আপনার ডি। ওকে আচ্ছা, এইখানে যে ম্যাথটা এখানে আমরা একটা নিয়ম শিখবো এই ম্যাথে আপনার যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে আপনার ক্রস প্রোডাক্ট। এটা একটা শর্টকাট বলতে পারেন। এই শর্টকাটের মাধ্যমে এখানে দেখবেন আমরা এই ক্রস প্রোডাক্টের মাধ্যমে এই অ্যাডি যে 2016 এই 2016 সালের প্রশ্নতে আমরা আরো 2টা অঙ্ক অর্থাৎ টোটাল 3টা ম্যাথ হচ্ছে এই ক্রস প্রোডাক্টের মাধ্যমে শেখা সম্ভব। এই ক্রস প্রোডাক্টটার আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমার হচ্ছে ফেসবুক পেজে, আর এখন ক্রস প্রোডাক্টটা হচ্ছে আপনার ক্লিয়ারলি বুঝবেন। এখানে বলা আছে কি দ্য এজেস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 3:1, অর্থাৎ এ এবং বি এই দুইজনের বয়সের অনুপাত কত আপনার 3:1। ওকে, এটা কি প্রথমে মানে বর্তমানে প্রেজেন্ট, এট প্রেজেন্ট তিনজনের বয়সের অনুপাত কত 3:1। আচ্ছা 15 ইয়ার্স হ্যান্স মানে 15 বছর, হ্যান্স বলতে 15 বছর পরে তাদের রেশিও উইল বি 2:1। আচ্ছা 15 ইয়ার্স আফটার, 15 ইয়ার্স আমি শর্টকাটে ইয়ার্স লিখলাম, 15 ইয়ার্স আফটার তাদের বয়স কত হবে, বয়সের অনুপাত হবে আপনার 2:1। 15 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, তাদের বয়সের অনুপাত হবে আপনার 2:1। আচ্ছা 15 বছর পর তাদের বয়স অনুপাত হচ্ছে 2:1। তার মানে দেখেন এই যে অনুপাতটা আছে এইখানে যে অনুপাতটা আছে, এই অনুপাত এবং এই অনুপাত, এই দুইটা অনুপাত যদি দেখি আমরা এটা স্কিপ করি 3:1 2:1, এইটা 3:1 ছিল, এটা হচ্ছে 2:1, অর্থাৎ এইখান থেকে এখানে আসতে এরও 15 বছর সময় লাগছে, বিরও সময় লাগছে কত 15 বছর। এই যে বলাই আছে প্রেজেন্ট থেকে এখানে কত 15 ইয়ার্স আফটার 15 বছর আমরা দেখলাম। এরপরে আমরা ক্রস প্রোডাক্টের নিয়মটা ফালাবো। তাহলে ক্রস প্রোডাক্টের হিসাবটা হচ্ছে আপনার আমরা এখানে এগুলো কেটে দিই, তাহলে হচ্ছে এলোমেলো বোঝা যাবে না। আচ্ছা এখন আমাদের ক্রস প্রোডাক্টটা কি, আমরা হচ্ছে এইভাবে ক্রস গুণন করব, এরপর আমাদের যে বড় অ্যান্সারটা আসবে বড় মাইনাস ছোট, তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে কত আসে 3 একে 3 মাইনাস ক্রস গুণন করবো আর কি 2 একে 2, 3 মাইনাস 2 কত থাকলো এখানে। আবার সেম ভাবে নিচেও এইখানেও আমরা ক্রস গুণন করবো 15 দুগুণে 30, 15কে 15, এখানেও আমরা বড় মাইনাস ছোট করব। তাহলে আমরা দেখি 15 দুগুণে কত আসে 30, এটা বড়, মাইনাস 15কে 15 এটা আসবে ছোট। তাহলে দেখেন 3 মাইনাস 2 মানে কত 1, আর 30 মাইনাস 15 মানে কত 15, তার মানে 1 পার্ট সমান সমান কত এখানে 15, 1 ভাগ সমান সমান 15। এখন আমরা প্রশ্নে আসি দেয়ার প্রেজেন্ট এজেস আর হোয়াট, তাদের বর্তমান বয়স কত। তাহলে দেখেন এ আর বি এর বর্তমান বয়স অনুপাত কত ছিল 3:1 না, এই যে প্রেজেন্ট এখানে লেখা আছে এর প্রেজেন্ট বয়সের আর বি এর প্রেজেন্ট বয়স অনুপাত 3:1। তাহলে আমরা দেখি 1 ভাগ সমান সমান কত 15, তাহলে এর কত এখানে 3, তাহলে 3 ভাগ সমান সমান কত হবে, 1 ভাগ সমান সমান যদি 15 হয়, 1 ভাগ সমান সমান 15 হইলে 1 পার্ট সমান সমান হইলে
15 হলে 3 ভাগ সমান সমান কত হবে? 45। তাহলে 3 ভাগ সমান সমান হবে 45, আর 1 ভাগ সমান সমান তো 15 দেখাইলামই। তাহলে আপনার বি এর বয়স অনুপাত ছিল 1, তাহলে 1 ভাগ সমান সমান কত? 15। দেয়ার প্রেজেন্ট এজেস কত হবে? 45 আর হচ্ছে 15, 45 আর 15। এইটাই হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। এই ক্রস প্রোডাক্টের মাধ্যমে এই ম্যাথগুলা আপনার খুব দ্রুত শেষ করা সম্ভব। 45 into 15, হ্যাঁ একজন কমেন্ট করছে সি, হ্যাঁ ঠিক আছে সি, 45 into 15। এই ক্রস প্রোডাক্টের মাধ্যমে আমরা আরো 2টা ম্যাথ দেখবো এখানে। আচ্ছা, তখন আরো বাকি 2টা ম্যাথ দেখলে হচ্ছে ক্রস প্রোডাক্ট একবার মাথা ঢুকে যাবে। আচ্ছা, এখানে বলা আছে কি, এটা হচ্ছে আপনার একটা রুটের অঙ্ক, স্কোয়ার রুটের অঙ্ক, এগুলো ইজি। 2√27 minus √75 প্লাস √12 ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, তাহলে আমরা 27 যদি ভাঙাই তাহলে কত আসে আপনার? 3 নং 27 মাইনাস 75-এ ভাঙাইলে কত হয়? 15। 75-এ ভাঙাইলে 15 × 5 দিলে তো আপনার পূর্ণ সংখ্যা আসতেছে না একটা, তাহলে হচ্ছে 3 25 75 দিই, 25 × 3। কীভাবে ভাঙাইলাম দেখেন, 75 যদি আমরা এইভাবে ভাঙাইতে পারি, 3 25 75 একটা, আর হচ্ছে 5 × 15। এখন দেন এইটারে কিন্তু আমরা যদি স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট করলে √3 ইন্টু ধরেন √75 আছে, তাহলে এখানে কত হয়? 25-এর স্কোয়ার কত? 25-এর রুট কত? 5। 3 এর রুট থাকলে 5√3। বাট এইখানে যদি আমরা দিই, এখানে কিন্তু আমাদের একটা স্কোয়ার রুট হয় না, এই জন্য আমরা 5 × 15 এটা স্কিপ করছি। প্লাস √12, এটা আমরা কি লিখতে পারি? 4 × 3। ওকে, এখন আমরা দেখি 2 তো বাইরে আসেই। 9 এর বর্গমূল কত? 9 আর 3 এখানে কোন অবস্থা আছে? 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল হচ্ছে আমাদের √9। √9 সমান সমান কত? 3। তাহলে এখানে 3 লিখলাম, আর এখানে এই যে 3, এই 3 এর রুট, 3 এর তো রুট আপনার দশমিকের জায়গায়, এই কারণে আর লিখলাম না, √3 অবস্থায় থাকলো। আবার 25-এর রুট কত? 5। আবার এখানে 3 আছে, তাহলে √3 প্লাস এখানে 4 এর রুট কত? 2। 3 এর রুট এভাবে রাখলাম, তাহলে এখানে কত আসতেছে আপনার? 3 × 6, 6√3 মাইনাস 5√3 প্লাস 2√3। এখানে দেন √3 কয়টা? 6টা। এখানে √3 কয়টা? 5টা। এখানে √3 কয়টা? 2টা। আচ্ছা, এখানে 6√3 2√3 কয়টা হলো? 8টা √3। এটা থেকে 5টা √3 বাদ দিলে 3√3 যোগ বিয়োগ করলাম আর কি, 3√3। হ্যাঁ একজন কমেন্ট করলেন ডি, হ্যাঁ ঠিক আছে, 3√3। এটি হচ্ছে এখানকার এই ম্যাথের অ্যান্সার। ওকে, এইগুলো ইজি ম্যাথ, ক্যালকুলেশন টেস্ট। আচ্ছা, এখন যেটা আপনাদের শিখাবো সেটা হচ্ছে আপনার এমডিএইচ মেথডে একটা অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে আমরা ওই চ্যাপ্টারে অনেক ডিটেলে করাইতাম, এখানেও আমরা যথেষ্ট ডিটেলে করাবো, যাতে হচ্ছে আমরা একদম এখানে বেসিক টু, মানে আপনার বেসিক থেকে শুরু করে আমরা একদম ইন ডিটেলে আমরা মানে ম্যাথটা বোঝানোর ট্রাই করবো, যাতে হচ্ছে আপনারা চ্যাপ্টার না করেও, মানে চ্যাপ্টারে যদি টাচ থাকে তাহলে তো অবশ্যই বেটার, বা ধরেন আজকে এই ম্যাথটা হচ্ছে ফার্স্ট দেখতেছেন, তাও যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন, এইভাবে আমরা হচ্ছে এই ম্যাথটা করবো। আচ্ছা, এখানে যে আমরা ম্যাথটা এখানে একটা মেথড ফলো করবো, এটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে শর্টকাট। আপনার প্রিলির মাঝে কিছু শর্টকাট আপনাকে শিখতে হবে, আবার এই যে সূত্র যে শর্টকাট, এগুলো শিখে লাভ নেই, এগুলো হচ্ছে আপনি ফাইনালি পরীক্ষার খাতা ইমপ্লিমেন্ট করা টাফ, কারণ এগুলো মনে থাকে না। কিন্তু এই যে রুলসগুলা, এই শর্টকাট রুলসগুলা যদি আপনি ফলো করেন তাহলে হচ্ছে দ্রুত ম্যাথ সলভ করতে পারবেন নাকি। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে বেসিক টু একবারে ডিটেইলে যাব। ওকে, তাহলে এখানে কি নিয়মটা শিখবো এটা আগে বলি, সেটা হচ্ছে আপনার এমডিএইচ মেথড। আচ্ছা, আগে প্রশ্নে কি বলা আছে? 15 ম্যান। আচ্ছা, এমডিএইচ এই মেথডটা যদি আমরা বলি, এমডিএইচ মেথডে হচ্ছে আপনার আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে এম ইন্টু ই ইন্টু ডি ইন্টু এইচ বাই টোটাল ওয়ার্ক। এটা M1 E1 D1 H1 ইকুয়ালস টু, এখানেও টোটাল ওয়ার্কটা নিচে থাকবে, ইকুয়ালস টু M2 E2 D2 আর হচ্ছে H2। এইটাই হচ্ছে আমাদের এখানে ফর্মুলা, আপনারা লিখে নিন। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের এটা। আমাদের এমডিএইচ মেথডের ফর্মুলা হচ্ছে এটা। ওকে ওকে, এখন আমার এখানে চাইছে কি, 15 ম্যান টেক 21 days of 8 hours ইচ টু ডু এ পিস অফ ওয়ার্ক। মানে 15 জন মানুষ 21 দিন
প্রত্যেকেই 8 ঘন্টা করে একটা কাজ করতে, মানে 15 জন মানুষ প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করে, তাহলে এই যে কাজটা আছে এই কাজটা সম্পাদন হতে 21 দিন সময় লাগে। মানে আপনার একটা কাজ আছে, এখানে আপনি 15 জন মানুষ লাগাইলেন, তারা প্রত্যেকেই 8 ঘন্টা করে কাজ করে, মানে 15 জন মানুষ লাগাইলেন, তারা প্রত্যেকেই হচ্ছে আপনার 8 ঘন্টা করে কাজ করে, এতে তাদের এই কাজটা কমপ্লিট হতে আপনার 21 দিন সময় লাগে। এখন এখানে কি চাইছে, হাউ মেনি ডেজ অফ 6 আওয়ার্স ইচ উড 21 ওমেন টেক ইফ 3 ওমেন। আচ্ছা, এখন বলছে যদি আমি এখানে 15 জন ম্যানের জায়গায় 21 জন ওমেন মানে ওমেন রে হচ্ছে এই কাজে ইউজ করি, তাহলে তারা যদি আপনার 6 ঘন্টা করে এই কাজটা করে, তাহলে তাদের টোটাল কতদিন সময় লাগবে। মানে আমরা যদি আপনার 15 জন ম্যানকে ইউজ করতাম 8 ঘন্টা করে, তাহলে তারা এই কাজটা 21 দিনে করতে পারতো। এখন আমরা সেই কাজে হচ্ছে 21 জন ওমেনরে ব্যবহার করতেছি 6 ঘন্টা করে, তাহলে তারা ওই কাজটা কতদিনে সম্পাদন করতে পারবে। মানে যে কাজটা আমি 15 জন মানুষ, মানে 15 জন ম্যানকে ব্যবহার করে 21 দিনে শেষ করতে পারি, প্রত্যেকজন যদি 8 ঘন্টা কাজ করে, সেম কাজটাই 21 জন ওমেন 6 ঘন্টা করে করলে কতদিন সময় লাগবে। অর্থাৎ আপনার চাইছে হচ্ছে এটা যদি আমি M1 ধরি, M1 ধরলাম, আমরা লোকজনের সংখ্যা এটা M1 ধরলাম, তাদের সময় লাগতেছে কত এক একজনের, আপনার তাদের 21 দিন সময় লাগতেছে, তাহলে D1 ধরলাম, প্রত্যেকে কাজ করতেছে আপনার 8 ঘন্টা, তাহলে এটা হচ্ছে H1 ধরলাম। সেমভাবে এটা তাহলে কি হবে, এটা হবে আপনার M2, আর এটা আমার এখানে D2টা চাইছে, আর এখানে H2টা আপনার দেওয়া আছে। আশা করি আপনারা ডিটেক্ট করতে পারছেন যে জিনিসগুলো। অর্থাৎ এইটা হচ্ছে আপনার M1 15 জন মানুষ, 15 জন ব্যক্তি পুরুষ লোক, আর এইটা হচ্ছে আপনার তাদের সময় লাগে, আর তারা হচ্ছে প্রত্যেক দিন এত ঘন্টা করে কাজ করে। সেম কাজ আপনার 21 জন ওমেন, অর্থাৎ এটা হচ্ছে আমরা M2 ধরলাম 6 আওয়ার্স, এটা হচ্ছে আপনার H2 ধরলাম, তাহলে আপনার হাউ মেনি ডেজ, অর্থাৎ D2টা চাইছে এখানে। আচ্ছা, এইখানে আরেকটা ডাটা দেওয়া আছে, ইফ 3 ওমেন ডু অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ 2 মেন। মানে 3 জন ওমেনে যে কাজটা করে সেম কাজ 2 জন ম্যান মিলে করতে পারে। মানে 3 জন ওমেনের কর্মদক্ষতা ইকুয়ালস টু 2 জন পুরুষের দক্ষতা। তার মানে এইখানে যদি আমরা এই জিনিসটা হচ্ছে এভাবে লিখি, আপনার W/M, তাহলে আসতেছে কত 2/3, জাস্ট পক্ষান্তর করলাম, 3W ইকুয়ালস টু 2M হলে W/M ইকুয়ালস টু 2/3, অর্থাৎ ওমেনের এবং ম্যানের কর্মদক্ষতা কত 2:3। এই যে এই জিনিসটাই কিন্তু আমরা ইফিসিয়েন্সিতে করেছিলাম, এই যে এই জিনিসটা, এই আপনার ইফিসিয়েন্সি যে রেশিও মেথডে আমরা কিন্তু সেম জিনিসটাই করছিলাম। আগে আমরা যে অঙ্কটা করলাম ইফিসিয়েন্সির, ওই যে ফাস্টার পাইপ আর স্লোয়ার পাইপ, আপনারা যদি ফার্স্ট থেকে দেখে থাকেন তাহলে ফাস্টার পাইপ আর স্লোয়ার পাইপ এরকম ছিল না। ফাস্টার পাইপ হচ্ছে আপনার 3:1 ছিল, তাহলে স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি ছিল 1, ফাস্টার পাইপের ইফিসিয়েন্সি ছিল 3। সেম এখানে ওমেনের ইফিসিয়েন্সি কত, ওমেনের ইফিসিয়েন্সি হচ্ছে আপনার 2, আর ম্যানের ইফিসিয়েন্সি কত, ম্যানের ইফিসিয়েন্সি হচ্ছে আপনার 3। এই যে এই ডাটা থেকে আমরা পাইলাম। ওকে, আচ্ছা, এখন আমরা এই ফর্মুলাতে এই ডাটাগুলো ফালাবো। দেখেন এম দ্বারা কি বুঝাইছে যে আপনার কতজন লোক বা কতজন ব্যক্তি, এটা ই দ্বারা বুঝাইছে তাদের ইফিসিয়েন্সি কত, ডি দ্বারা বুঝাইছে যে আপনার তাদের কত দিন লাগতেছে, এইচ দ্বারা বুঝাইছে যে হচ্ছে তারা একদিনে কতটুকু সময় কাজ করে। তাহলে আমরা যদি এখানে দেখি যে আমাদের ডাটাগুলো কি ছিল, M1 ছিল কত আপনার 15 জন পুরুষ লোক, এই যে M1 ছিল 15 জন পুরুষ লোক, আর তাদের ইফিসিয়েন্সি কত, পুরুষ লোকের ইফিসিয়েন্সি কত, এই যে মাত্র বের করলাম, পুরুষ লোকের ইফিসিয়েন্সি হচ্ছে আপনার 3। এখন আসেন D1, পুরুষ লোকের সময় লাগছে কতদিন, পুরুষ লোকের সময় লাগছে এই যে 21 দিন, এই যে এখানে পুরুষ লোকের সময় লাগছে হচ্ছে 21 দিন। আসি H1-এ, পুরুষ লোকের কতক্ষণ ধরে কাজ করছে, পুরুষ লোক হচ্ছে কাজ করছে আপনার 8 ঘন্টা ধরে, পুরুষ লোক কাজ করছে 8 ঘন্টা ধরে।
সেমভাবে এখন আসি আপনার M2-তে। M2-তে হচ্ছে ওমেন কতজন আছে? ওমেন আছে হচ্ছে আপনার 21 জন। এই যে M2 হচ্ছে কত? 21 জন। M2 হচ্ছে আপনার 21। ওমেনের এফিসিয়েন্সি কত? এই যে একটু আগে দেখালাম, ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে আপনার 2। এই যে ওমেনের এফিসিয়েন্সি কত? 2। তাদের সময় লাগতেছে কত? এটা আমার বের করতে হবে। তারা হচ্ছে একদিনে কতক্ষণ করে কাজ করে? তারা একদিনে কতক্ষণ কাজ করে? এই যে 6 আওয়ার্স। H2 কত আমার? 6 আওয়ার্স। 6 আওয়ার্স। এখন এই ডাটাগুলো জাস্ট আমরা হচ্ছে সূত্রে পালাবো। আমাদের সূত্রটা কি ছিল আরেকবার যদি লিখি, M1 E1 D1 H1 বাই টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু M2 E2 D2 বাই H2 বাই হচ্ছে টোটাল ওয়ার্ক। দেখেন এখানে টোটাল ওয়ার্ক কিন্তু দুইটাই সেম, কারণ হচ্ছে যে কাজটা হচ্ছে এই 15 জন ব্যক্তি করছে, মানে 15 জন পুরুষ লোক করছে, সেম কাজ তো হচ্ছে 21 জনে মহিলা তাই করতেছে। তাহলে টোটাল ওয়ার্ক এখানে যা এখানেও তাই, এই জন্য আমরা এই টোটাল ওয়ার্কটা স্কিপ করলাম। টোটাল ওয়ার্কটা আমরা হচ্ছে এখান থেকে কেটে দিই আমাদের হিসাবের সুবিধার্থে আর কি। কারণ টোটাল ওয়ার্ক মানে কি একই কাজ তো হচ্ছে একবার 10 অংশ আরেকবার 15 অংশ হবে না। প্রথমবার যদি 10 অংশ হয়, সেকেন্ড বার হচ্ছে 10 অংশই হবে। তাহলে দেখেন এখানে M1 কত? M1 এর মান দেওয়া আছে 15, E1 মানে ইফিসিয়েন্সি কত? 3, D1 মানে ইফিসিয়েন্সি কত? 21, H1 ইফিসিয়েন্সি কত? 8, M2 মানে হচ্ছে আপনার এখানে ওমেন কতজন? ওমেন 21 জন। ওমেনের ইফিসিয়েন্সি কত? ওমেনের ইফিসিয়েন্সি হচ্ছে 2, D2 আমার চাইছে কতদিন সময় লাগে, আর তারা হচ্ছে 6 ঘন্টা করে কাজ করতেছে। ওকে, এখন আমরা যদি ক্যালকুলেশন করি, কাটাকাটি কিন্তু দেখেন এইভাবে খুব সুন্দরভাবে কাটাকাটি যায়। এখানে 21, এখানে 21 আছে, নাই। আপনার এখানে আছে 6টা যদি আপনি কাটেন 3 দিয়ে, 3 দুগুণে 6, আর 3 দিয়ে কাটলে 3 একে 3, আর এই 2 রে যদি 8 দ্বারা কাটেন, 2 রে যদি 8 দ্বারা কাটেন তাহলে হচ্ছে 4 দুগুণে 8। তাহলে আপনার এখানে আসতেছে কত? তাহলে এখানে আসতেছে হচ্ছে আপনার D2 ইকুয়ালস টু 15 আর 4 গুণ D2 ইকুয়াল টু 60। D2 মানে 60 দিন। তাহলে এইখানকার ম্যাথের অ্যান্সার হবে, আচ্ছা এখানে আমার কিছু কাটাকাটি স্কিপ করছে। আচ্ছা এখানে যে 2 আছে, এই 2 দুগুণে 4, তাহলে রইল কত? 15 ইন্টু 2, 15 দুগুণে 30। তাহলে এটার অ্যান্সার হবে আপনার 30 ডেজ। তাহলে এই ম্যাথের অ্যান্সার হবে আপনার কত? 30 ডেজ। আশা করি MDH মেথড যেটা, এটা সম্পর্কে আপনারা একদম ডিটেইল একটা আইডিয়া পাইছেন। আমরা হচ্ছে পুরা এই 20 বছরের যে প্রশ্ন সলভ করব, এই 20 বছরের প্রশ্নে আমরা হচ্ছে এই MDH মেথডের অনেকগুলো ম্যাথ করব। তখন হচ্ছে আমরা এই MDH মেথডটা আরও ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আজকে আপনাদের বেসিক থেকে ধারণাটা দিলাম, নেক্সটে হচ্ছে আমরা এরকম MDH মেথডে আসলে আবার হচ্ছে বেসিকভাবে ধারণাটা দিব আর কি, বেসিক ওয়েতে। এই যে MDH মেথড বলেন, ক্রস প্রোডাক্ট বলেন, এইগুলো আসলে আপনার এই শর্টকাটগুলা আপনার শুধুমাত্র আপনার প্রিলিতে যাতে দ্রুত ম্যাথ সলভ করতে পারেন, আর এইগুলো যদি একবার আপনি আয়ত্তে আনতে পারেন আপনার ম্যাথ অনেক ফাস্ট হবে। ওকে, নেক্সট ম্যাথ। এখন বলা আছে এখানে কি, ইফ 25% অফ এ নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম এ সেকেন্ড নাম্বার, দেন দ্য সেকেন্ড নাম্বার রিডিউসেস টু ইটস 5/6। মানে 25% অফ এ নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম এ সেকেন্ড নাম্বার, মানে সেকেন্ড নাম্বার থেকে যদি আপনার একটা নাম্বার ধরলাম, ওই নাম্বারটা হচ্ছে ফার্স্ট নাম্বার মানে প্রথম নাম্বারের 25% সাবস্ট্রাক্টেড মানে কি? বিয়োগ হয়। সাবস্ট্রাক্টেড মানে হচ্ছে বিয়োগ হয়, মানে সেকেন্ড নাম্বার থেকে প্রথম নাম্বারে যদি 25% বিয়োগ হয়, তাহলে সেকেন্ড নাম্বার রিডিউসেস টু 5/6। তাহলে সেকেন্ড নাম্বারটা হচ্ছে আপনার 6/5 অর্থাৎ 5/6 হয়ে যায়, রিডিউসেসে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার? অর্থাৎ ফার্স্ট নাম্বার ধরলাম আমি F, সেকেন্ড নাম্বার হচ্ছে ধরলাম আমি S, এই দুটার রেশিও কত সেটা চাওয়া হয়েছে। আচ্ছা এইখানে দেখেন, আমরা যদি ভগ্নাংশ এড়াতে চাই, এখানে কি নিচে 6 আছে, সেকেন্ড নাম্বার যদি আমরা 6 ধরি তাহলে কিন্তু 6 কাটা যায়। তার মানে সেকেন্ড নাম্বারটা আমি ধরলাম কত? 6। কেন? আমাদের সুবিধার্থে। এই যে সেকেন্ড নাম্বার যেটা আছে এখানে ধরলাম 6, 5/6, তাহলে সেকেন্ড নাম্বারটা এখানে কত? 6 মাইনাস F। আচ্ছা 25% মানে কি? আমরা তো এগুলো হচ্ছে মুখস্থই আপনার রাখার কথা। 25% মানে 25/100, 4 25 117 1/4। 25% মানে কত? 1/4। তাহলে এখানে আসে কত? 1/4। তাহলে এই 6 কাটা, তাহলে আপনার আসতেছে কত? 6 মাইনাস F/4 ইজ ইকুয়াল টু 5। আমরা যদি ক্যালকুলেশন করি
তো এখানে -f/4 আর 5 - 6 -1, এই মাইনাস মাইনাস কাটা, তাহলে f সমান আসে কত 4। তাহলে আমাদের চাইছে কি, হোয়াট ইজ দ্য রেশিও অফ ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার। হ্যাঁ 2:3 একজন বললো, হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের রেশিও কত 4:6। আমরা যদি আরো ছোট করি, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এই হচ্ছে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের রেশিওর অনুপাত 2:3। ওকে, 13 নম্বর ম্যাথ শেষ। এখন হচ্ছে আমরা 14 নম্বর ম্যাথে যাব। আচ্ছা, হোয়াট ম্যাথমেটিক্যাল অপারেশন শুড কাম এট দ্য প্লেস অফ আপনার ইন্টারগ্রেটিভ সাইন ইন দ্য ইকুয়েশন অফ, আচ্ছা তো ইকুয়েশনটা ছিল আপনার এরকম 2:2 প্রশ্নবোধক চিহ্ন 6 - 12 ভাগ 4 + 2 = 11। আপনার লেফট সাইডে হচ্ছে এরকম, এই আর রাইট সাইডে হচ্ছে 11 দেওয়া আছে। আচ্ছা, এরকম ক্ষেত্রে আমরা কি করব, এরকম ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে মানে এই সলভের অপশন টেস্ট করা। অপশন টেস্ট করব। আমরা যদি অপশন টেস্ট করি, তাহলে এখানে যদি ভাগ বসাই, তাহলে দেখেন কি আসতেছে 2/6। এনে আপনার প্রথমে এটা বাদ, তাহলে এটা বাদ, এটা বাদ দিলাম। এখন আসেন 2 + 6 যদি দেই, তাহলে -12 ভাগ 4 + 2 করেন। আমরা জানি প্রথমে ভাগের কাজ করতে হয়। এখানে কত আসে 3, এখানে 2 + 6 মাইনাস, তাহলে কত আসে আপনার এখানে 8, 8 3 বাদ দিলে কত থাকে 5, 5-এর সাথে 2 যোগ করলে কত 7, কিন্তু আমার ডান পক্ষে আছে কি 11, তাহলে এটাও হবে না, তাহলে এটাও বাদ। সেম ভাবে আমরা যদি ক্যালকুলেশন করি, আপনারা একটু ক্যালকুলেশন করে দিবেন, ক্যালকুলেশন করে দেখবেন হচ্ছে আপনার মাইনাসটাও হচ্ছে না, আলটিমেটলি হচ্ছে গুণটা হবে। কিভাবে হবে দেখেন, 2 × 6 - 12 ভাগ 4 + 2 = 11 আসবে কিনা দেখেন। আমরা জানি কি প্রথমে ভাগের কাজ, পরে হচ্ছে গুণের কাজ। তাহলে 3 4 12 ভাগ 4 কত আসে না 3, আর এখানে আছে আপনার 6 দুগুণে 12 মাইনাস +2, তাহলে 9 + 2, 9 + 2 কত 11, আমার ডান পক্ষে তো 11 ছিল। তাহলে এখানে আপনার অ্যান্সারটা হবে এই আপনার মাল্টিপলটা, অর্থাৎ গুণ। এগুলো এই টাইপের ম্যাথ আসলে আমরা হচ্ছে অপশন টেস্ট করবো আর কি। অপশন টেস্টের মাধ্যমে করলে হচ্ছে আমরা দ্রুত ম্যাথ সলভ করা যায়। ওকে, আমরা 15। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ইফিসিয়েন্সির ম্যাথ। ইফিসিয়েন্সির ম্যাথ দ্বারা করলে এই অঙ্কটা একবারে সলভ হয়ে যাবে দ্রুত। এটা হচ্ছে আমরা একটু আগে যে আপনার পাইপের অঙ্কটা যেভাবে করলাম, খুব সম্ভবত হচ্ছে প্রথম অঙ্কটাই হচ্ছে আমরা এই যে ফার্স্ট পাইপ সেকেন্ড পাইপ, না প্রথম অঙ্ক না, এই যে 3 নাম্বার ম্যাথটা হচ্ছে যে ইফিসিয়েন্সির সূত্রের মাধ্যমে করলাম। এই যে ইফিসিয়েন্সি সেম এই ম্যাথটা হচ্ছে এখানে আমরা এই ইফিসিয়েন্সির ম্যাথের মাধ্যমেই করব এখন যে অঙ্কটা করবো আর কি। আচ্ছা, বলা আছে কি এ ইজ 30% মোর ইফিসিয়েন্ট দেন বি, অর্থাৎ যেহেতু আপনার এখানে শতকরা হিসাব আছে, তাহলে দেখেন এ হচ্ছে 30% মোর ইফিসিয়েন্ট, তার মানে যেহেতু শতকরা হিসাব, তাহলে বি এর ইফিসিয়েন্সি যদি 100 হয়, তাহলে এ হচ্ছে আপনার 130 হবে, যেহেতু 30% মোর। মানে এ যদি 100 ধরেন, তো এটা 30% কত হবে যোগ হলে 130 বি, এটাই আর কি। সরি, বি যদি আপনি 100 ধরলেন, তো এ হচ্ছে আপনার যেহেতু মোর ইফিসিয়েন্ট হলে এ হচ্ছে 130। এ হচ্ছে এ আর বি এর আপনার রেশিও। এখন হাউ মাচ টাইম উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট এ জব হুইচ এ অ্যালোন কুড হ্যাভ ডান ইন 23 ডেজ। মানে তাহলে কতটুকু সময় লাগবে যদি তারা দুইজন একসাথে একটা কাজ করে, যে কাজটা এ একাই 23 দিনে কমপ্লিট করে ফেলছে। আচ্ছা, এখানে আমরা যদি রেশিওটা একটু ছোট করি, তাহলে 10 দিয়ে ভাগ দিলে এখানে 13, 10 দিয়ে ভাগ দিলে এখানে 10, তাহলে দেখেন এ একাই হচ্ছে এই কাজটা করছে কত 23 দিনে। এ অ্যালোন এই কাজটা করে ফেলছে আপনার 23 ডেজে। এ অ্যালোন এই কাজটা 23 ডেজে করে ফেলছে। এখন দেখেন এর ইফিসিয়েন্সি কত ছিল 13। ইফিসিয়েন্সি মানে কি আপনাদের প্রথম এই যে 3 নাম্বার ম্যাথে সলভ করার সময় আপনার বোঝানো হয়েছিল যে এক ডে না 1 ডেতে 1 মিনিটে 1 সেকেন্ডে বা 1 আওয়ারে কতটুকু কাজ করে সেটাই হচ্ছে আপনার ইফিসিয়েন্সি। তাহলে দেখেন এর ইফিসিয়েন্সি এখানে কত 13 না, এর ইফিসিয়েন্সি 13। এই যে রেশিও অনুপাতে আমরা যে একটু আগে দেখাইছিলাম যে ফাস্টার পাইপ স্লোয়ার পাইপ, ফাস্টার পাইপ হচ্ছে 3:1, এটা দ্বারা কিন্তু রেশিও মানে হচ্ছে এখানে আপনার ইফিসিয়েন্সি, ফাস্টার পাইপের ইফিসিয়েন্সি হলো 3, স্লোয়ার পাইপের ইফিসিয়েন্সি ছিল 1। সেম ভাবে এখানে আপনার এ একা 23 দিনে কাজ করে, এর ইফিসিয়েন্সি কত এখানে 13। তাহলে দেখেন এর ইফিসিয়েন্সি কথাটা মানে কি, এর ইফিসিয়েন্সি বললাম, এর ইফিসিয়েন্সি কত
এর ইফিসিয়েন্সি হচ্ছে আপনার 13। এর ইফিসিয়েন্সি 13 কথাটা মানে কি, 13 দিনে একদিনে কাজ করে 13 পার্ট। এর ইফিসিয়েন্সি 13 মানে হচ্ছে একদিনে কাজ করে। ইফিসিয়েন্সি মানে কি, এই যে একদিনে কতটুকু কাজ করে। এখানে যেহেতু দিনের হিসাব, এই যে ডেইজের হিসাব, এই জন্য আগের বার আপনার পাইপের ম্যাথে হচ্ছে মিনিটের হিসাব ছিল, এই কারণে আমরা মিনিট নিয়ে কাজ করছিলাম। এখানে যেহেতু দিনের হিসাব, তাহলে দিন নিয়ে কাজ করব। তাহলে এর ইফিসিয়েন্সি কত, 13। তাহলে একদিনে কাজ করে 13 পার্ট। হচ্ছে আপনার কত দিনে কাজটা শেষ করে ফেলছে, 23 দিনে। তাহলে 23 দিনে সে কাজ করছে 13 ইন্টু 23। 23 ইন্টু 13 যদি আমরা করি, 23 ইন্টু 13 আমরা যদি করি, 23 ইন্টু 13 আমরা পাবো হচ্ছে 299, অর্থাৎ 299 পার্ট। অর্থাৎ একলা 23 দিনে কাজটা শেষ করছে। অর্থাৎ একদিনে একা কত, 299 অংশ কাজ শেষ করছে। তার মানে টোটাল কাজটা কত, টোটাল কাজটা হচ্ছে আপনার 299 অংশ। অর্থাৎ টোটাল ওয়ার্কটা কত, 299 পার্ট। এখন আসেন আমাদের প্রশ্নে কি চাইছে, হাউ মাচ টাইম উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট এ জব। মানে তারা দুইজনে এ প্লাস বি যদি একসাথে কাজ করে, তাহলে তাদের এই কাজটা শেষ করতে কত দিন সময় লাগবে, যে কাজটা একা 23 দিনে করছিল। তাহলে দেখেন টোটাল ওয়ার্ক কত, 299। এ আর বি যদি একসাথে কাজ করে, তাদের ইফিসিয়েন্সি কত, এর ইফিসিয়েন্সি কত আপনার 13, বি এর ইফিসিয়েন্সি কত 10। বলবেন এটা কই থেকে পাইছি, এই যে এর ইফিসিয়েন্সি 13, বি এর ইফিসিয়েন্সি হচ্ছে 10। তাহলে দুইজনের ইফিসিয়েন্সি কত হবে একসাথে, 23। দুইজনের ইফিসিয়েন্সি কত, 23। অর্থাৎ এ প্লাস বি ইফিসিয়েন্সি কত, এ প্লাস বি এর ইফিসিয়েন্সি হচ্ছে আপনার ইফিসিয়েন্সি কত। এই ইফিসিয়েন্সি জিনিসটা আপনাদের আশা করি অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এ প্লাস বি এর ইফিসিয়েন্সি কত, 23 পার্ট। তার মানে ইফিসিয়েন্সি মানে কি, একদিনে কতটুকু কাজ করে। তাদের ইফিসিয়েন্সি যেহেতু হচ্ছে আপনার এ প্লাস বি, ইফিসিয়েন্সি কত 23। তাহলে 23 পার্ট কাজ করে এ প্লাস বি একসাথে একদিনে। তাহলে আমার কাজ করতে হবে কত, 299 অংশ। তাহলে আমরা যদি দেখি 1 পার্ট কাজ করে 1/23, আপনার 299 পার্ট কাজ করবে 299/23। আমরা যদি ক্যালকুলেশনটা দেখি, আপনার 299/23। হ্যাঁ, একজন কমেন্ট করছেন 13। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 13 দিন। অর্থাৎ দুইজন যদি একসাথে কাজ করে, তাহলে এই কাজটা 13 দিনে করা সম্ভব, যেটা একলা করছিল আপনার 23 দিনে। একা যেটা করছিল 23 দিনে, সেটা হচ্ছে দুইজন একসাথে কাজ করলে 13 দিনে করা সম্ভব। তাহলে মোটামুটি হচ্ছে আপনাদের সাথে 15টা ম্যাথ সলভ হলো। এখন আসি আমরা 16 নম্বর ম্যাথে। আচ্ছা, এইটাও আমরা দেখেন ক্রস প্রোডাক্টের মাধ্যমে ইজিলি করতে পারবো। ক্রস প্রোডাক্ট একটু আগে যে আপনার এ আর বি এর যে বয়সের অনুপাত দেওয়া ছিল। আচ্ছা, আগে বলি আপনার এই ক্রস প্রোডাক্টটা হচ্ছে আপনার কখন ফলাইতে পারবেন, এই জিনিসটা হচ্ছে আইডেন্টিফাই করা জরুরি। যখন দেখবেন আপনার এরকম দুইটা অনুপাত দেওয়া আছে, যেমন ধরেন এখানে বলা আছে কি, আচ্ছা একজন বললেন যে ক্যালকুলেটর থাকবে না, ক্যালকুলেটর থাকবে না। এগুলো তো হচ্ছে আমি হচ্ছে আপনার হিসাবের দ্রুততা করার জন্য হচ্ছে। আপনার এগুলো ক্যালকুলেশন হচ্ছে নিজেরাই করতে পারবেন, প্র্যাকটিস করতে করতে আপনার বুঝতে পারবেন। ক্যালকুলেশন হচ্ছে আমি এখন চাইলে আমি নিজেও করতে পারতাম, কারণ হচ্ছে এখানে তো, আচ্ছা যাই হোক, ইয়েতে না যাই। এখন বলা আছে 2 numbers আর such that ratio between them is, আচ্ছা দুইটা নাম্বার, একটা নাম্বার n1 আর একটা নাম্বার হচ্ছে আপনার n2। তাদের রেশিও কত, 4:7। ইফ ইচ ইজ ইনক্রিজড বাই 4, তখন তাদের রেশিও হয়ে যায় 3:5। মানে দুইটা নাম্বার প্রত্যেকেই যদি আপনার 4 করে বাড়ে, তাহলে তাদের রেশিও হয়ে যায় কত, 3:5। তাহলে তাদের রেশিও হয়ে যায় কত আপনার, 3:5। কখন, যদি n1 ও 4 করে বাড়লো, n2 4 করে বাড়লো। এই যে আপনার এখানে দুইটা অনুপাত দেওয়া আছে, এটা একটা, এরকম দুইটা অনুপাত যখন দেওয়া থাকবো, তখন আমরা এই ক্রস প্রোডাক্টের নিয়মে ফলাতে পারবো। আগে দেখেন আমরা যে হচ্ছে আপনার এ আর বি এর অঙ্কটা করছিলাম বয়সের, এ আর বি এর এই যে এখানে আমরা কখন ক্রস প্রোডাক্ট ফলাইতে পারছিলাম, এই যে এইখানে তাদের যখন আপনার দুইজনের বয়স অনুপাত দেওয়া ছিল, এই যে এরকম যদি দুইটা অনুপাত 3:1 2:1, এই যে এরকম দুইটা অনুপাত দেওয়া থাকে, ধরেন এই যে এখানে 3:1 দেওয়া আছে, এখানে 2:1 দেওয়া আছে, এরকম যখন দুইটা আমাদের অনুপাত দেওয়া থাকবে, তখন আমরা হচ্ছে দ্রুততার সাথে করার জন্য ম্যাথটা আমরা ক্রস প্রোডাক্ট ফলাবো। আচ্ছা, এখানে দেখেন শুধুমাত্র বয়সের অঙ্ক যে ক্রস প্রোডাক্ট করা সম্ভব
এটা না, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু নাম্বারের অঙ্ক তো আমরা ক্রস প্রোডাক্ট করতে পারতেছি। ক্রস প্রোডাক্টটা কখন ফলাতে পারবো? আমরা যদি যখন আপনার দুইটা অনুপাত দেওয়া থাকবে। তাহলে একটা অনুপাত এখানে দেওয়া আছে 4:7, একটা অনুপাত দেওয়া আছে 3:5। কখন 4:7 আর 3:5 হয়েছে? যখন তাদের মানে প্রত্যেকটাই যখন 4 করে বাড়ছে। আচ্ছা, তাহলে আমাদের ক্রস প্রোডাক্ট নিয়ম অনুযায়ী কি আমরা হচ্ছে এইভাবে ক্রস গুণন করবো, 4 7 28, এইভাবে ক্রস গুণন করবো, 3 5 15, বড়টা মাইনাস ছোটটা, সরি 4 5 20 আর 3 7 21। তাহলে আপনার 21 হচ্ছে বড়। এই যে এখানে 4 5 20 এভাবে যদি করি, আর এখানে যদি করি 3 7 21, তাহলে 3 7 21, 4 5 20, তাহলে 21 - 20 = 3 4 12, 4 5 20, 20 - 12, তাহলে 1 = আসে কত? 1 পার্ট = আসে এখানে 8, 1 পার্ট = আসতেছে এখানে 8। ওকে, আচ্ছা, 1 পার্ট = আসতেছে কত? 8। এখন চাইছে কি দ্য লার্জার নাম্বার। তাহলে দেখেন একটা নাম্বার হচ্ছে অনুপাত 4, একটা নাম্বার অনুপাত ছিল 7। তাহলে 1 পার্ট = যদি আপনার 1 পার্ট = যদি 8 হয়, তাহলে 4টা পার্ট = কত? 4 8 32 হবে। 1 পার্ট = 8 ভাগ হলে তাহলে 7 ভাগ = কত? 7 8 56। তাহলে একটা নাম্বার হচ্ছে 32 আর একটা হচ্ছে 56। আমরা চাইছি কি দ্য লার্জার নাম্বার। তো লার্জার নাম্বার কোনটা? এই যে একটা 56, যেটা দুটো নাম্বার পেলাম 32 আর 56। তো লার্জার নাম্বার হচ্ছে 56, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 56, 56। আচ্ছা শুনুন, এইগুলো ম্যাথের হচ্ছে আপনার একাধিক নিয়ম আছে। আপনি একাধিক ওই বা অন্য নিয়ম পারলেও হচ্ছে পারবেন। এখানে আপনার এক ম্যাথ যে আপনার এক নিয়মই করা লাগবে এরকম না, প্রত্যেকটা ম্যাথ হচ্ছে একাধিক ওয়েতে আপনার সলভ করা যায়, জাস্ট অ্যান্সার মিললেই হয়েছে। আপনি তো প্রিলির ক্ষেত্রে রিটার্ন করতেছেন না যে হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে হবে, আপনার মেথড ভিন্ন হলেও অ্যান্সার মিললেই হয়েছে আর কি। আচ্ছা, এখানে বলা আছে কি পার্সেন্টেজ increase in the area of rectangle if each of its sides is increased by 20% is, মানে একটা আয়তক্ষেত্র আছে, রেক্টেঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বাড়ে, প্রস্থ যদি 20% বাড়ে, তাহলে হচ্ছে আপনার এরিয়াটা কত পার্সেন্ট বাড়বে এটা চাইছে। আচ্ছা, এইটা তো আমরা জানি যে কত পার্সেন্ট বাড়বে, এটার একটা শর্টকাট আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, বা যে বলেন এটা একটা শর্টকাট হচ্ছে এরকম, কত পার্সেন্ট দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বাই 100, এটা করবো। তাহলে দেখেন তারা প্রত্যেকে দৈর্ঘ্য মানে কি বলছে, ইচ সাইডস মানে দৈর্ঘ্য 20% বাড়ছে, এখানে আমরা কতটুকু বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু, প্রস্থ বৃদ্ধি কতটুকু, এখানেও বৃদ্ধি কতটুকু, দৈর্ঘ্য কতটুকু বাড়ছে 20, মানে প্রত্যেকটা সাইড 20 করে বাড়ছে, প্রস্থ 20 করে বাড়ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 20 ইন্টু 20 বাই 100। আমরা যদি দেখি 20 আর 20 কত 40, আর এখানে কত 20 ইন্টু 20 400 বাই 100 কত 4, 40 বাই 4 44%। তো এইটাই অ্যান্সার হবে আপনার 44। এই শর্টকাটটা একটু মাথায় রাখবেন আর কি, এইগুলো ম্যাথ হচ্ছে করতে করতে এইগুলো শর্টকাট মাথায় এমনি ঢুকে যাবে। আচ্ছা ওকে, এখানে এই যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে আমরা যখন ইন্টারে যারা সায়েন্সে পড়ছেন তারা হচ্ছে এই ম্যাথটা এইভাবে পড়ছেন যে আপেক্ষিক বেগের যে অঙ্ক, আমরা হচ্ছে এগুলা আপনার ওই কি বলে আপেক্ষিক বেগের অঙ্ক আমরা হচ্ছে ভেক্টরের ম্যাথগুলোতে, আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা ভেক্টর, এই ভেক্টরে হচ্ছে আপেক্ষিক বেগের অঙ্ক করছিলাম। ওকে, তাহলে দেখেন এখানে কি বলা আছে, হাউ মেনি সেকেন্ডস উইল, আচ্ছা আপেক্ষিক বেগের যে ম্যাথটা বা রিলেটিভ ভেলোসিটি বলেন বা রিলেটিভ স্পিড বলেন, এখানে আমরা একটা জিনিস আপনাদের বলি, আগে একটু কমন সেন্স খাটাই হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপাতত হচ্ছে আমরা কোনো সূত্রতে যাচ্ছি না, জাস্ট কমন সেন্স। ধরেন আপনি একটা বাসে আছেন, এই বাসটা ধরেন এদিকে রান করতেছে, সেম ভাবে আপনার পাশে যদি আর একটা বাস এদিকেই যায়, তখন আপনার কি মনে হবে, আপনার তুলনায় এই বাসটা হচ্ছে আপনার একটু স্লোলি যাচ্ছে না, স্লোলি যাইতেছে, অর্থাৎ একই দিকে যখন হয় তখন আপনার রিলেটিভ স্পিডটা মানে স্লোলি বলতে কি, তখন মনে হচ্ছে আপনার পাশাপাশি যাচ্ছে আর কি, আচ্ছা, বা একটু স্পিড যাচ্ছে আর কি। আচ্ছা, একই দিকে হয় যখন, তখন এটা ব্যাগ যদি আপনি B1 ধরলেন, এটার ব্যাগ হচ্ছে B2, যখন একই দিকে হয় তখন একটা থেকে আরেকটার ব্যাগ বিয়োগ হয়। কিন্তু যখন আপনার একটা বাস এদিকে যাচ্ছে, আরেকটা বাস মনে করেন আপনার হচ্ছে ক্রস করে দিয়ে গেল দ্রুত, মানে দুইটার দিক যখন ভিন্ন হবে, অর্থাৎ বিপরীত দিকে, দুইটার দিক যখন বিপরীত দিকে হবে,
তখন কিন্তু আমরা যদি রিলেটিভ স্পিডটা দেখি তখন কিন্তু আমাকে মনে হবে যে আপনার এই বাসটা আপনাকে খুব দ্রুত ক্রস করে চলে গেছে। কারণ কি জানেন, তখন আমাদের রিলেটিভ স্পিডটা বা আপেক্ষিক বেগ এই দুইটা যোগ হয়। এইটাই হচ্ছে এখানকার নিয়ম, যে আমাদের যদি একই দিকে হয় তখন আপেক্ষিক বেগ বের করার সময় একটা থেকে আরেকটা বিয়োগ দেবে। এই জন্যই, কারণ কি আমরা পাশাপাশি দুইটা বাস যদি দেখি তাহলে মনে হবে যে আস্তে আস্তে যাচ্ছে আর কি, আমার পাশের বাসটা আমার সাথে সাথেই যাচ্ছে এরকম। আর যদি বিপরীত দিক হয় তখন মনে হয় আমাকে খুব দ্রুত ক্রস করে ফেললো। বা ট্রেনের ক্ষেত্রে আপনি এই জিনিসটা ভালোভাবে খেয়াল করতে পারেন, বাস বা ট্রেন যেটাই বলেন, তখন বিপরীত দিক হলে কারণ কি খুব দ্রুত ক্রস করে ফেললো, তখন কি কেন এরকম মনে হয়, কারণ হচ্ছে তখন আপনার এই দুইটা রিলেটিভ দুইটার রিলেটিভ যে দুইটার ব্যাগ যেটা, এই দুইটার ব্যাগ যোগ হয় এই জন্য। আচ্ছা, এই সায়েন্সটা দিয়েই আমরা হচ্ছে এখন ম্যাথটা করব। তার মানে আমাকে এখানে যা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একই দিকে হইলে হচ্ছে আমরা রিলেটিভ স্পিড বের করার সময় বিয়োগ করব। আমি একটু লিখে দিই, একই দিকে যখন হবে তখন আমরা রিলেটিভ স্পিড বের করার সময় একটা থেকে আরেকটা বিয়োগ দিব। আর যখন আমাদের বিপরীত দিকে হবে তখন রিলেটিভ স্পিডটা যখন আমরা বের করবো তখন হচ্ছে দুইটা যোগ দিব। এটাই হচ্ছে টাইম। আচ্ছা, হাউ মেনি সেকেন্ডস উইল এ 500 মিটার লং ট্রেন টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ দ্য স্পিড, মানে একটা ট্রেন, এই ধরেন একটা ট্রেন, এই ট্রেনটা হচ্ছে আপনার কত 500 মিটার লম্বা। টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ দ্য স্পিড 3 কিলোমিটার/আওয়ার ইন দ্য ডিরেকশন অফ দ্য মুভিং ট্রেন ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে এই যে ট্রেনের স্পিডটা বলা আছে কত আপনার 63 কিলোমিটার/আওয়ার বলা আছে। আর এখানকার যে মানুষটা কি করছে, ইন দ্য ডিরেকশন, ওয়াকিং উইথ দ্য ইন দ্য ডিরেকশন মানে বুঝাইছে যে আপনার ট্রেনটা যদি এদিকে যায় মানুষটাও এদিকেই, অর্থাৎ একই দিকে যাচ্ছে। এখানে মানুষের ভেলোসিটিটা কত 3 কিলোমিটার। আচ্ছা, আমরা তো একটু আগে বললামই যদি একই দিকে হয় তখন রিলেটিভ স্পিড কি হবে, একটা থেকে আরেকটা বিয়োগ হবে। তাহলে এখানে আমরা যদি রিলেটিভ স্পিডটা দেখি তাহলে 63 থেকে 3 বাদ দিয়ে দিব, তাহলে কত হয় আপনার 60 কিলোমিটার/আওয়ার। আর আমরা জানি এটা তো আমরা হচ্ছে ছোটবেলাতে এই শর্টকাটটা দেখছি, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে আসতে হলে 5/18 দিয়ে গুণ দিলেই হয়। আচ্ছা, এটা কেমনে আসছে এটা কোনো এক সময় একটা আলোচনা করব। আচ্ছা, তাহলে 60 × 5/18, তাহলে আমরা যদি 6 দিয়ে কাটি, 3 6 18, 6 দিয়ে কাটলে আপনার এখানে কত 50/3 কিলোমিটার 3 মিটার/সেকেন্ড। কেন 5/18 দেওয়ার ফলে এটা কিলোমিটার/আওয়ারটা মিটার/সেকেন্ডে চলে গেল। এখন চাইছে কি হাউ মেনি সেকেন্ডস, মানে আপনার চাইছে কি সময়টা কত। আমরা তো ছোটবেলায় পড়ছি যে আমরা কি জানি, S = B × T, অর্থাৎ সরণ বেগ ইন্টু সময়। আমার এখানে চাইছে কি হাউ মেনি সেকেন্ডস, তার মানে সময় চাইছে। তাহলে S = B × T হলে T = কত হবে, S/B। S কত দেওয়া আছে, S মানে সরণ, এই যে 500 মিটার লং ট্রেন, তাহলে এটা হচ্ছে আপনার S সরণ। তাহলে কত 500, আর ব্যাগটা কোনটা বসাবো, ওই যে রিলেটিভ ভেলোসিটি যেটা পাইলাম, এই যে একই দিকে হওয়ার ফলে আমরা হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ দিছি, তাহলে বিয়োগ দেওয়ার ফলে কত পাইছি 60 কিলোমিটার/আওয়ার। এটাকে হচ্ছে আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ দিছি, তাহলে 5/18, তাহলে এখানে কত হবে 500 × 3/50, কাটলে 10, 3 10 30 মিটার/সেকেন্ড। তাহলে এই ম্যাথের আনসার হবে আপনার এখানে 30 মিটার/সেকেন্ড না, এখানে হচ্ছে আমি সময় বের করছি, টি বের করছি, তাহলে 30 সেকেন্ড। এটা হচ্ছে আমরা কেটে দিই, তাহলে আমি যেটা পাইলাম এটা হচ্ছে 30 সেকেন্ড সময় পেয়েছি। এটা আনসার হচ্ছে আপনার 30 সেকেন্ড। ওকে, তাহলে মোটামুটি এখানকার রিলেটিভ ভেলোসিটির অঙ্কটা আমরা করে ফেললাম। আচ্ছা, 19 নম্বর এখানে বলা আছে কি, এ পারসনস প্রেজেন্ট এজ ইজ 2/5 অফ এজ অফ হিজ মাদার। ধরলাম আপনি যেহেতু মাদারের বয়সের আপনার 2/5, তাহলে মাদারের 2/5 ধরলাম, যেহেতু সন আর মাদার ধরি। আচ্ছা, তাহলে দেখেন মাদারের বয়সটা যদি 5 ভাগ হয়, তাহলে সনের বয়সটা কি হবে, এই 2/5 হবে, মানে সনের বয়স হবে মাদারের বয়সের 2/5, তাহলে কত হয়, এই যে
তাহলে মাদারের বয়স যদি আপনি 5 ভাগ ধরেন, তাহলে কাটাকাটি করলে সনের বয়স হবে কত? 2 ভাগ। মাদারের বয়স 5 ভাগ হলে সনের বয়স হচ্ছে 2 ভাগ হবে। আফটার 8 ইয়ার্স, এটা হচ্ছে বর্তমান হিসাব। তাহলে এই যে প্রেজেন্ট এজ, এই যে প্রেজেন্ট এজ বলাই আছে, প্রেজেন্ট এজে বের করলাম। আফটার 8 ইয়ার্স, এটাও আমরা ক্রস প্রোডাক্টের মাধ্যমে করতে পারবো। কীভাবে? এই দেখেন, 8 ইয়ার্স আফটার হি উইল বি 1/2 অফ দ্য এজ অফ হিজ মাদার। মানে মাদারের বয়স যদি 2 ভাগ হয়, 1/2 মানে কি? তার সনের বয়স হবে আপনার কত? 1 ভাগ। 1/2 মানে অর্ধেক। হাউ ওল্ড ইজ দ্য মাদার অ্যাট প্রেজেন্ট? তাহলে দেখেন আমরা ক্রস প্রোডাক্ট কখন ফলাইতে পারি? ক্রস প্রোডাক্ট কখন ফলাইতে পারি? ক্রস প্রোডাক্ট হচ্ছে যখন আমরা, দেখেন ক্রস প্রোডাক্ট শিকার ফলে কিন্তু আপনার এই ম্যাথগুলো খুব দ্রুত সলভ করতে পারবেন। আচ্ছা, এখানে যেহেতু আমাদের 2টা রেশিও আছে, তখন আমরা ক্রস প্রোডাক্ট করতে পারবো। তাহলে এখানে 2 দুগুণে 4, 5 একে 5, আর গুণ দিয়ে বড় মাইনাস ছোট। এখানে কত? 2 দুগুণে 4, 5 একে 5, তাহলে 5 - 4 ইকুয়ালস টু, আবার এখানে আচ্ছা কত বছর পর? আফটার 8 ইয়ার্স। 8 ইয়ার্স, তাহলে এই অনুপাত হচ্ছে 2টা নিচে লিখতে হবে। কারণ কি? সনের হচ্ছে এখান থেকে এনে আসতে 8 বছর লাগছে, মাদার হচ্ছে 8 বছর লাগছে। আবার 8 একে 8, 8 দুগুণে 16। ক্রস প্রোডাক্ট যদি করি, 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 16 - 8, তাহলে কত হলো ভাই? এখানে আপনার 1 ইকুয়ালস টু 8, মানে 1 পার্ট সমান 8 বার। এখন চাইছে কি? হাউ ওল্ড ইজ মাদার এট প্রেজেন্ট? মাদারের বর্তমানে বয়স কত? তাহলে মাদারের বর্তমান বয়স আপনার যদি বের করতে চাই, মাদারের বয়স আপনার প্রেজেন্টে কত ভাগ ছিল? 5 ভাগ। আমরা দেখলাম যে 1 ভাগ সমান যদি 8 ভাগ হয়, তাহলে 5 ভাগ সমান কত হবে? 1 ভাগ সমান 8 হলে 5 ভাগ সমান 40 ভাগ, তাহলে 40 ভাগ হবে। তাহলে মাদারের বয়স কত? 40 ইয়ার্স। ওকে, ক্রস প্রোডাক্টের মাধ্যমে এই অঙ্কটাও সহজে করতে পারলাম। আচ্ছা, এখানে 20 নাম্বার কি বলা আছে? অ্যাভারেজ অফ, আচ্ছা 40, অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 61। আচ্ছা, কনজিকিউটিভ মানে কি? ধারাবাহিক, ধারাবাহিক। আর অড নাম্বার মানে কি? বেজোড়। দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 61। অড নাম্বার মানে বিজোড়। এখন দেখেন চাইছে কি? অ্যাভারেজ মানে গড়। তাহলে দেখেন গড় যে নাম্বারটা, এটা তো সবসময় মাঝখানে থাকবে না। এরকম 5টা ধারাবাহিক বেজোড় সংখ্যার গড় হচ্ছে 61। তাইলে দেখেন এর আগেরটা কত হবে? যেহেতু বেজোড় সংখ্যা, তার মানে 59, এর আগেরটা কত হবে? 57, আর এর পরেরটা কত হবে? 63, এর পরেরটা কত হবে? 65। কেন এইভাবে লিখতে পারলাম? কারণ কি? আমার গড় যেটা, এটা সবসময় মাঝখানেটা হবে। তাহলে 3টা সংখ্যা, এখানে টোটাল কয়টা সংখ্যা? 1 2 3 4 5, 5টা সংখ্যার 3 নাম্বার সংখ্যাটা হবে এখানে অ্যাভারেজটা দেওয়া আছে 61। এখন চাইছি কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বার? তাহলে লোয়েস্ট নাম্বার হচ্ছে 57, হাইয়েস্ট নাম্বার হচ্ছে 65, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে আপনার 8। একবারে সহজ ম্যাথ। এখানে জাস্ট খালি এই জিনিসটা বের করা যায়, অ্যাভারেজ বলা আছে, তো অ্যাভারেজ সংখ্যাটা মানে হলো মাঝখানে যে সংখ্যাটা, এটা। ওকে, আচ্ছা আজকে লাস্ট অঙ্ক। এখানে বলা আছে ইন এ ক্লাস অফ 20 স্টুডেন্টস হোয়ার দ্য নাম্বার অফ গার্লস ইজ টুয়াইস দ্যাট অফ বয়েজ। মানে আপনার বয়েজ আর যদি গার্লসের হিসাবটা করি, যে এরকম একটা টোটাল স্টুডেন্ট আছে কত? টোটাল স্টুডেন্ট হচ্ছে আপনার 60 জন। এর মাঝে বয়েজের সংখ্যা যদি 1 জন হয়, তাহলে গার্লসের সংখ্যা হচ্ছে 2 জন, অর্থাৎ বয়েজ আর গার্লসের অনুপাত হচ্ছে আপনার 1:2। তার মানে আমরা দেখেন যদি আমরা হিসাব করি, টোটাল কতজন আছে? টোটাল আছে আপনার 60 জন। টোটাল যদি 60 জন হয়, তাহলে এখানে আমরা বয়েজ আর গার্লসে যদি যোগ করি, তাহলে কত? 2 আর 1 কত? 3। আমার মতে বয়েজ আর গার্লস কত? বি আর জি যদি যোগ করি, বি আর জি কত? 3, আর প্রশ্ন দেওয়া আছে বি আর জি কত? 60। তাহলে 3 ভাগ সমান 60 ভাগ, তাহলে 1 ভাগ সমান কত? 3 ভাগ সমান যদি 60 ভাগ হয়, তাহলে 1 ভাগ সমান 20 ভাগ। তাহলে 1 ভাগ সমান কত পাইলেন? 20 ভাগ। তাহলে 2 ভাগ সমান কত পাবেন? 40। অর্থাৎ বয়েজের সংখ্যা আপনার কত আছে? 20 জন, গার্লসের সংখ্যা আছে কত? 40 জন। তাহলে দেখেন 60 জনের মাঝে টোটাল স্টুডেন্ট আছে কত? টোটাল স্টুডেন্ট আছে 60 জন, আর বলা আছে নাম্বার অফ গার্লস ইজ টুয়াইস অফ দ্যাট বয়েজ। তাহলে দেখেন গার্লসের নাম্বার কত? 40, বয়েজের নাম্বার হচ্ছে 20, দ্বিগুণ আছে না? তার 40 আর 20 কত? 60। তার মানে এতটুকু আপনার ডাটা মিলল। এখন বলা আছে কি? কামাল এ বয় র্যাঙ্কড 17th ফ্রম দ্য টপ। মানে কামালের সামনে আরো 16টা স্টুডেন্ট আছে। কামালের সামনে আরো 16 জন স্টুডেন্ট আছে। কামাল হচ্ছে আপনার 17তম স্টুডেন্ট। আচ্ছা, ইফ দেয়ার আর 9 গার্লস এহেড অফ কামাল, কামালের আগে এখানে যে 16 জন আছে, এর মাঝে হচ্ছে আপনার 16 জন আছে, এর মাঝে হচ্ছে 9 জন হচ্ছে আপনার কি? গার্লস। আচ্ছা, দ্য নাম্বার অফ বয়েজ ইন দ্য র্যাঙ্ক আফটার হিম, মানে কামালের পরে, এইখানে কামালের পরে
কতজন বালক আছে, অর্থাৎ কতজন বালক এটা চাইছে। এখন দেখেন কামাল আছে কত? কামাল আছে আপনার 17 নম্বরে। টোটাল স্টুডেন্ট কত? টোটাল আপনার 60 জন না, একটু আগে তো দেখলেন টোটাল হচ্ছে 60 জন। তাহলে কামাল আছে 17 নম্বরে, তার মানে কামালের পরে টোটাল স্টুডেন্ট কত আছে? 43 জন না? টোটাল যদি 60 জন হয়, কামাল যদি 17তম হয়, তাহলে কামালের পরে স্টুডেন্ট আছে কতজন? 43 জন। আচ্ছা, 43 জনের মাঝে কামালের আগে আছে গার্লস কতজন? 9 জন। টোটাল গার্লস কতজন আছেন? টোটাল গার্লস ছিল কত আপনার? 40 জন। টোটাল গার্লস ছিল 40 জন, এর মাঝে কামালের আগে আছে কয়জন? 9 জন। তার মানে কামালের পরে আপনার গার্লস কয়জন? গার্লস হচ্ছে আপনার 31 জন, এর আগে 9 জন হচ্ছে গার্লস। এখন চাইছে কি? গার্লস তো চাই নাই, যা নাম্বার অফ বয়েজ। তাহলে দেখেন আমাদের বয়স ছিল কতজন? আমাদের বয়স ছিল আপনার বয়স ছিল কতজন? কই বয়স ছিল 20 জন। ওকে, আচ্ছা, বয়স ছিল আমার 20 জন। আমি গার্লসের সংখ্যা বের করলাম না। আচ্ছা, আমার টোটাল, আচ্ছা তাহলে এখানে দেখেন 16 জন আছে। আমার গার্লস হলো 40 জন, বয়েজ হলো এখানে কত? এখানে আপনার 20 জন। আচ্ছা, এখানে যদি আমরা বয়েজের হিসাবটা করি, 16 জন তো এখানে আপনার টোটাল, গার্লসের সংখ্যা কত? 9 জন। তাহলে বয়েজের সংখ্যা এখানে কতজন হবে? 9 আর 7 16 জন। আর এখানে গার্লস কতজন আছে? 31 জন। তাহলে 31 আর 9 কত? 40 হয়েছে না? গার্লসের সংখ্যা 40 মিলছে। আর বয়েজে এখানে আছে কতজন? 7 জন। বয়েজের সংখ্যা হওয়া লাগবে কতজন? বয়েজের সংখ্যা হওয়া লাগবে 20 জন। বয়েজের সংখ্যা হওয়া লাগবে কতজন? 20 জন। বয়েজের সংখ্যা যেহেতু 20 জন, তার মানে বয়েজ এখানে আছে কতজন? আপনার এখানে আছে 7 জন, কামাল 1 জন, 8 জন, আর লাগবে কতজন? 12 জন। দেখেন বয়েজ কামালের আগে, এই যে কামালের আগে বয়েজ কত? বয়েজ ছিল 7 জন, কামাল নিজে 1 জন, এই হলো 8 জন। টোটাল বয়েজ হওয়া লাগবে কতজন? আমার 20 জন। তাহলে 7 আর 1 কত? 8, আর কতজন হলে? এই 12 জন হলে। আমার তো চাইছি এটা যে দ্য নাম্বার অফ বয়েজ ইন দ্য র্যাঙ্ক আফটার হিম, মানে কামালের পরে কয়জন বয়েজ আছে? এই হচ্ছে 12 জন। তাহলে মোটামুটি আপনার প্রায় 1.5 ঘন্টাতে আপনাদের হচ্ছে এই 21টা ম্যাথ সলভ করলাম। আশা করি আপনাদের যথেষ্ট ক্লিয়ার হয়েছে যে 21টা ম্যাথ। তারপরও কোনো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারেন, আমি হচ্ছে পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে এই যে ম্যাথটা বা স্পেসিফিক যে জায়গাতে প্রবলেম সেটা হচ্ছে সলভ করার ট্রাই করবো। ভালো থাকবেন।